আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে ইসলামিক গল্পটি আপনাদের সাথে শেয়ার করছি, সেই গল্পটি খুবই চমৎকার একটি গল্প। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। একটা বিধবা মেয়ের সাথে আমার একমাত্র ভাতিজার বিয়ে দিলে তুমি? তোমার কি বুদ্ধি ভ্রষ্ট হয়েছে? এই মেয়ের স্বামী বিয়ের একদিনের মাথায় মারা গিয়েছে, এমন একটা অপয়া মেয়ের সাথে আমার ভাতিজার বিয়ে দিলে কোন সাহসে? গিয়েছিলে তো এই মেয়ের বিয়ে খেতে, আর নিজের পুত্রবধূ করে নিয়ে আসলে। ক্ষোভে কথাগুলো বললেন মিসেস রোকেয়া বেগম। নাহিদা বেগম ইতস্তত করে বললেন, উফ, আস্তে কথা বলো রোকেয়া, সিরাত শুনে ফেলবে। মেয়েটা অনেক কষ্ট পাবে কথাগুলো শুনলে। রোকেয়া বেগম বিরক্তিকর মুখমণ্ডল নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। প্রচণ্ড বিরক্ত নিয়ে বলল, শুনবে, ভুল কিছু তো বলিনি। তোমাকে বোকা বানিয়ে ঘাড়ে চেপে বসেছে, একেবারে বউ হয়ে আসলো এ বাড়িতে। রোকেয়া বেগমের কথা শুনে খুবই বিরক্ত হলেন নাদিয়া বেগম। গম্ভীর কণ্ঠে বললেন, এসব আবল তাবল কথা কেন বলছো? আর সিরাতের মত ছিল না এই বিয়েতে। ও তো আহনাফকে বিয়ে করতে রাজি হতে চাইছিল না, পরে ওর বাবার কথা রাখতে এই বিয়েতে রাজি হয়। তোমাকে আমার কিছু বোঝাতে হবে না, সবই এই মেয়ের বুদ্ধি। ইচ্ছা করে প্রথমে রাজি হয়নি, যেন কেউ একে দোষারোপ করতে না পারে। আমি কি বুঝি না চালাকি? নাহিদা বেগম পুনরায় গম্ভীর কণ্ঠে বললেন, সবাইকে নিজের মতো মনে করো না, তুমি এখন যেতে পারো, তোমার এখানে আর কোনো কাজ নেই। রোকেয়া বেগম রেগে গেল নাহিদা বেগমের কথায়। ভালো করে নিজের অপমানটা বুঝতে পারল, কিন্তু কিছু বলল না আর। হাত থেকে ফুলের ডালাটা বিছানার উপর রেখে রুম থেকে চলে আসলো। রোকেয়ার যাওয়ার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ত্যাগ করল নাদিয়া বেগম। নাদিয়া আর রোকেয়া বেগম মিলে রুম ফুল দিয়ে সাজাতে লাগলো। নাদিয়া বেগম ফুলের ডালাটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। ডালাটা বারান্দায় রেখে ভিতরে আসলো। রুমে আসতে দেখলো অন্যমনস্ক হয়ে সিরাত দাঁড়িয়ে রয়েছে। নাদিয়া বেগম সিরাতের কাছে এগিয়ে গেল। সিরাত এত সময় ওয়াশরুমে ছিল, কিন্তু রোকেয়া বেগমের সব কথায় তার কর্ণকুহর হয়েছে। হঠাৎ মাথায় কারো স্পর্শ, সিরাত চমকে উঠল। নাদিয়া বেগম পরম স্নেহে সিরাতের মাথায় হাত বুলাতে বুলাতে হেসে বললেন, ভয় কেন পাচ্ছ মা? ভয়ের তো কিছু নেই, আমি তো আছি। মুহূর্তে চোখ ছলছল করে উঠল সিরাতের। আজ পর্যন্ত এখনো কেউ তাকে বলেনি ভয়ের কিছু নেই, আমি তো আছি। শুধুমাত্র আমি আছি তো পাশে, এই কথাটাই অনেক যথেষ্ট মনের সাহস জোগাতে, মনে ভরসা সঞ্চয় করতে। কিন্তু এই কথাটা অনেক দুর্বল লাইন, সহজে শুনতে পাওয়া যায় না। যদি যেত তাহলে হয়তো জীবনের কঠিন সময় অনেক সহজে পাড়ি দেওয়া যেত। সিরাতের ভাবনায় ছেদ ঘটিয়ে নাহিদা বেগম বললেন, চলো বিছানায় বসবে। নাদিয়া বেগম সিরাতকে বিছানায় বসিয়ে বলল, তুমি বসো মা, আমি এক্ষুনি আসছি। সিরাতকে বসিয়ে রেখে নাদিয়া বেগম নিচে চলে গেলেন। সিরাত চুপচাপ বসে ভাবতে লাগলো, নাদিয়া বেগম কত সহজে তাকে আপন করে নিয়েছে। শুধুমাত্র 2 দিনের আলাপে নিজের ছেলের বউ করে নিয়ে আসলেন, কিন্তু বিয়ের মধ্যে যে করুণাও রয়েছে। সে তো কখনো চায়নি করুণার পাত্রী হতে, তাহলে ভাগ্য কেন তাকে বাধ্য করলো করুণার পাত্রী হতে? হয়তো ভাগ্য নিষ্ঠুর, সবসময় নিষ্ঠুরতার পরিচয় দেওয়া তার কাজ। মানুষ যা করতে চায় না, ভাগ্যের পরিহাস তাকে বাধ্য করে তা করতে। আজকে সিরাতের বিয়ে ছিল আদনানের সাথে। আদনান নিজ থেকে বিয়ের প্রস্তাব দেয়। সিরাতের আগে একটা বিয়ে হয়েছিল, বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে, কিন্তু বিয়ের পরদিনই অ্যাক্সিডেন্টে মারা যায় তার স্বামী। সাথে সাথে নতুন বউয়ের তকমা থেকে বিধবার তকমা লাগে তার গায়ে। সব জেনেই আদনান তাকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু বিয়ের আসরে এই কথা তার মা জেনে বিয়েতে অস্বীকার করেন তিনি। আর আদনানও কোনো কথা না বলে বিয়ের আসর থেকে চলে যায়। ভরা বিয়ের আসরে কটু কথার পাত্র হয় সিরাত। সবার অপমানের হাত থেকে বাঁচাতে তখনই নাদিয়া বেগম এসে নিজের ছেলের জন্য বিয়ের প্রস্তাব দেয়। সিরাত প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে চাচার কথা রাখতে বিয়েতে রাজি হয়। হঠাৎ রুমে প্রবেশের আভাস বুঝতে পেরে সিরাত দরজার পানে তাকায়। নাদিয়া বেগম হাতে খাবারের প্লেট নিয়ে ভেতরে প্রবেশ করছে। সিরাতের পাশে বসে ভাত মেখে তার সামনে ধরল। সিরাত শুধু থমকে সেদিকে তাকিয়ে রয়েছে। নাদিয়া বেগমের ব্যবহারে সিরাত ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে। অল্প সময় অনেকটা আপন করে নিয়েছেন তিনি সিরাতকে। নাদিয়া বেগম চোখের ইশারায় সিরাতকে খেতে বললেন। সিরাত খাবার মুখে নিয়ে খেতে লাগলো। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মনে। খাবারে এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছে আজ সে। এই খাবারের ভেতর লুকায়িত রয়েছে মাতৃস্নেহ, যে স্নেহ পাওয়ার জন্য এতদিন তার মন আফসোস করত। ইস, যদি তারও মা বেঁচে থাকতো, তাহলে তাকেও হয়তো তার মা মুখে তুলে খাইয়ে দিত। আজ অনেক বছর পর মাতৃস্নেহের ছোঁয়া পেল। সিরাত ছোট থাকতে তার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে চাচার বাসায় বড় হয়েছে সে। চাচার ভালোবাসা আর চাচির অবহেলার পাত্রী হয়ে তার বড় হওয়া। এই রোড অ্যাক্সিডেন্ট তার জীবন থেকে অনেক কিছুই কেড়ে নিল। সবে ওটি থেকে বের হলো আহনাফ। নিজের কেবিনে এসে গায়ের অ্যাপ্রন খুলে চেয়ারের উপর রাখলো। চেয়ারে বসে টেবিলে হাত রেখে তার উপর মাথা নুয়ে রাখলো। মাথা ভার ভার হয়ে আছে তার। ফোনের আওয়াজে মাথা তুলে ফোনের দিকে তাকালো। সে জানে এখন তার মা ফোন দিয়েছে। আহনাফ ফোন কেটে দিয়ে উঠে দাঁড়ালো। হাতে অ্যাপ্রনটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। সিরাত অ্যাপ্রনের ভারী বেনারসি পাল্টে নর্মাল সুতির শাড়ি পরেছে। গরমে অস্বস্তি হচ্ছিল তার অনেক।
মাথা যন্ত্রণায় মরে যাওয়ার উপক্রম তার। শরীর যেন ছেড়ে দিচ্ছে তার। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 12:15 বাজে। তার যার সাথে বিয়ে হয়েছে সে ব্যক্তির নাম আহনাফ। শুধু এইটুকুই জানে সিরাত। তাকে এখনও দেখেনি সিরাত। বিয়ের সময় তার পাশে বসেছিল অনেক সময়, কিন্তু তার দিকে তাকানো হয়নি সিরাতের। এই বাসায় আসার সাথে সাথে বেরিয়ে গিয়েছে আহনাফ। নাদিয়া বেগম বললেন তার জরুরি কাজ আছে, তাই গিয়েছে। সিরাত বিছানায় গা এলিয়ে দিল। আর বসে থাকা সম্ভব হচ্ছে না তার পক্ষে। বিছানায় শুতেই নিজের অজান্তায় ঘুমিয়ে পড়ল সিরাত। কিছুক্ষণ পর আহনাফ দরজা খুলে ভিতরে প্রবেশ করল। রুমে আসতে চোখ গিয়ে পড়ল সিরাতের দিকে। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, হয়তো ঝড় উঠবে। রুমে জানলা খোলা, বাইরের বাতাস রুমে ঠান্ডা আবহাওয়া তৈরি করছে। স্নিগ্ধ এক ঘুমন্ত রমণীর দিকে তাকিয়ে রয়েছে আহনাফ। সেই তাকানো বেশি সময় স্থায়ী হলো না। আহনাফ সিরাতের থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে নিজের দিকে তাকালো। আধ ভেজা হয়ে রয়েছে সে। দ্রুত কাভার্ডের কাছে গিয়ে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হলো আহনাফ। পরনে সাদা টি শার্ট আর কালো ট্রাউজার। টাওয়াল চেয়ারে মেলে দিয়ে রুমের জানালা বন্ধ করলো। মনস্থির করলো সোফায় ঘুমাবে সে। বিছানার কাছে এগিয়ে গেল বালিশ নিতে। সিরাতের অপর পাশে বালিশ রাখা। আহনাফ একটু ঝুঁকে বালিশ নিতে গেল। সঙ্গে সঙ্গে সিরাতের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই আহনাফকে দেখে চিৎকার করলো। আহনাফ চমকে সোজা হয়ে দাঁড়ালো। সে পুরো অবাক, থমকে গেল। সিরাত উঠে বসে যা বলল তা শুনে আহনাফ পুরো অবাক। কে কোথায় আছো? বাসায় ডাকাত পড়েছে, কেউ আমাকে বাঁচাও। আহনাফ সিরাতের কথা শুনে বালিশ হাতে থমকে দাঁড়িয়ে রয়েছে। সিরাতের কথায় আহনাফ পুরো থ। সিরাতের কথা বোধগম্য হচ্ছে না তার। রুমে ডাকাত দেখলো কোথায়? সিরাতের আহনাফের হাতের বালিশের দিকে তাকিয়ে বলল, ডাকাত আমাকে বালিশ চাপা দিয়ে বেড়ে ফেলতে নিয়েছিল। কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। আহনাফ বুঝতে পারল সিরাত তাকে ডাকাত বলছে। কথাটা বোধগম্য হতেই আহনাফের মুখে রাগ ফুটে উঠল। চোয়াল শক্ত করে বলল, এই মেয়ে, আমাকে তোমার ডাকাত মনে হয়? আহনাফের এমন কণ্ঠে হালকা কেঁপে উঠল সিরাত। হুঁশ ফিরল তার। হঠাৎ চোখ খুলে আহনাফকে এভাবে দেখে যা মাথায় আসছে তাই বলে ফেলেছে সিরাত। আহনাফের মুখের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করল। না, একে তো দেখে ডাকাত মনে হয় না। ডাকাত দেখতে তো আরো ভয়ানক। ডাকাতদের বড় বড় গোঁফ থাকে, কিন্তু এর তো তেমন গোঁফ নেই। ডাকাত যদি না হয় তাহলে কে? পরিচিতও তো না। এত রাতে রুমে অপরিচিত কাউকে দেখে খুব অস্বস্তি লাগছে তার। সিরাত প্রশ্নাতুর কণ্ঠে বলল, আপনি কে? এত রাতে এই রুমে আসার সাহস কি করে হলো আপনার? আহনাফ ভ্রু কুঁচকে সিরাতের দিকে তাকিয়ে বলল, আমার রুমে বসে আমাকে জিজ্ঞাসা করছো রুমে আসার সাহস কি করে হলো আমার? সিরাত অবাক নয়নে তাকিয়ে বলল, এটা আপনার রুম? আহনাফ বিরক্ত হয়ে বলল, কোনো সন্দেহ আছে? সিরাত আনমনে বলল, হ্যাঁ। আহনাফ এক ভ্রু উঁচু করে সিরাতের দিকে তাকালো। সিরাত আহনাফের তাকানো দেখে নির্বিকার কণ্ঠে বলল, আপনি আহনাফ? আহনাফ কিছু বলল না। বালিশ হাতে নিয়ে সোফার কাছে গেল। সোফার ওপর বালিশ রেখে বেডের কাছে গিয়ে পাশের দেওয়ালে লাইটের সুইচ অফ করল। বেডের পাশে সাইড টেবিলের ওপর রাখা টেবিল ল্যাম্প জ্বালালো। টেবিল ল্যাম্পের আলোতে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে রুমের ভেতর। সিরাত এক দৃষ্টিতে তাকিয়ে আহনাফের কর্মকাণ্ড দেখছে। আহনাফ সোফায় গিয়ে শুয়ে পড়ল। সিরাত স্থির হয়ে বসে রয়েছে। আহনাফ চোখের ওপর হাত ভাঁজ করে রেখে বলল, শুধু নাম জেনেই একজনকে বিয়ে করলে, এখন আমার জায়গায় অন্য কেউ আমার পরিচয় দিলে তাকেই আমি বলে বিশ্বাস করতে? এখনো মানুষ এতটা বোকা কিভাবে হয়? তোমার মতো বোকা আর বিরক্তিকর মানুষের জন্য সমাজে যত ঝামেলা। আহনাফের কথা শুনে নিজের অজান্তে চোখ বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। আহনাফ পুনরায় বলে উঠল, আর হ্যাঁ, প্রতিদিন আমি সোফায় ঘুমাতে পারবো না। সপ্তাহে 4 দিন তুমি আর 3 দিন আমি সোফায় ঘুমাবো। আর আমার উপর নিজের কোনো অধিকার দেখাতে আসবে না। আমি আমার মতো আর তুমি তোমার মতো থাকবে। সিরাত কিছু বলল না, নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। ক্লান্ত থাকায় আহনাফ দ্রুত ঘুমিয়ে পড়ল। সিরাত বসে বসে জীবনের সমীকরণ মিলাচ্ছে। তার জীবনে এত কিছু হয়ে গেল। প্রত্যেক মেয়েরই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে। তারও ছিল। নিজের একটা সংসার হবে, কিন্তু এই সংসারে তাকে হয়তো সারা জীবন করুণার পাত্রী হয়ে থাকতে হবে। আর ভাবতে পারছে না কিছু। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। বিছানায় গা মেলে দিল সিরাত। চোখ বন্ধ করে রেখেছে। চোখ বন্ধ করতে ঘুমিয়ে পড়ল সিরাত। ভোরের আলো ফুটেছে, কিছু সময় হয়েছে। এখনও পুরোপুরি আলো ফুটেনি। চারদিকে পাখির কিচিরমিচির আওয়াজ। সিরাতের ঘুম ভেঙে গিয়েছে আজানের শব্দে। উঠে বসল। নামাজ পড়ার জন্য অজু করতে চলে গেল। অজু করে এসে জায়নামাজ খুঁজতে লাগলো। রুমে চারদিকে চোখ বুলালো। দৃষ্টি স্থির হলো ওয়ার্ড্রবের ওপর। সেখানে জায়নামাজ ভাঁজ করে রাখা রয়েছে। সিরাত ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। জায়নামাজ হাতে নিয়ে নিচে বিছিয়ে নামাজ পড়া শুরু করলো। নামাজ শেষ করে যথাস্থানে গুছিয়ে রেখেছে জায়নামাজ। ধীর পায়ে এগিয়ে গেল বারান্দায়। বারান্দায় অনেক জাতের ক্যাকটাসের গাছ রয়েছে। ক্যাকটাসের সৌন্দর্য অতুলনীয়। ক্যাকটাসের সৌন্দর্যে বিমোহিত হয়ে বাড়ির কোণে ঠাঁই দেয়, কিন্তু এর সৌন্দর্যে বিমোহিত হয়ে স্পর্শ করলে এটি তার ভয়ানক রূপ দেখায়।
শরীর অসংখ্য কাঁটায় ভর্তি। এর সৌন্দর্য শুধু দূর থেকে উপভোগ করা যায়। ক্যাকটাসের রয়েছে পানি সংরক্ষণের অসাধারণ ক্ষমতা। মরুভূমির প্রচুর উত্তপ্ত আবহাওয়াতেও ক্যাকটাস পানি সংরক্ষণ করতে পারে বলে ক্যাকটাস 200 বছরের মতো বেশি সময় বাঁচতে পারে। ক্যাকটাস ঘরের ভেতরে টবে লাগানো হলে 10 থেকে 40 বছর বেঁচে থাকতে পারে। বারান্দায় ভিন্ন টবে ভিন্ন ভিন্ন ছোট সাইজের ক্যাকটাস গাছ লাগানো রয়েছে। সিরাত দেওয়ালে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল। তার দৃষ্টি বাইরের দিকে স্থির। বাইরে এক স্নিগ্ধ পরিবেশে স্নিগ্ধ বাতাস। সিরাত চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল, আবার ত্যাগ করল। এই সময় বাতাস স্বাস্থ্যের জন্য ভালো। সিরাত দেওয়ালে মাথা ঠেকিয়ে বসে রইল। বাইরের পরিবেশ দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম ভাঙতেই সিরাত চারদিক পর্যবেক্ষণ করে বুঝল সকাল হয়েছে, অনেক সময় হয়ে গিয়েছে। দ্রুত উঠে রুমে চলে আসলো। সোফায় আহনাফ নেই, রুমের কোথাও নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7:25। সিরাত রুম থেকে বের হওয়ার জন্য দরজার কাছে যেতেই কারোর সাথে ধাক্কা খেল। তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। সিরাত চোখ মুখ খিচে উপরের দিকে তাকিয়ে দেখল আহনাফ কপালে সরু ভাঁজ ফেলে তার দিকে তাকিয়ে রয়েছে। গম্ভীর কণ্ঠে আহনাফ বলল, গাধা নাকি তুমি, দেখে চলতে পারো না? সিরাত উঠতে উঠতে বিরক্ত নিয়ে বিড়বিড় করে বলল, আমি না হয় দেখে চলতে পারি না, আর আপনি নিজে অন্ধের মতো চলতেছিলেন কেন? আহনাফের ঠিকই কর্ণকুহর হয়েছে সিরাতের কথাগুলো। কপালে আরো সূক্ষ্ম ভাঁজ ফেলে বলল, কি বললে? সিরাত আহনাফের দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, কিছু না। আহনাফ কিছু বলতে যাবে কিন্তু ফোন আসাতে কিছু বলল না। ফোন কানে দিয়ে কথা বলতে বলতে বারান্দায় চলে গেল। সিরাত আহনাফের যাওয়ার পানে তাকিয়ে রইল। আহনাফের পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট, ফর্মাল ড্রেস। আহনাফ দেখতে ফর্সা, তার উপর গালে চাপদারি। দেখতে সুন্দর হলে কি হয়েছে, ব্যবহারে ভয়ানক। যত সময় দেখলাম শুধুই মেজাজ ক্যাকটাসের মতো। ক্যাকটাস যেমন দেখতে সুন্দর তেমন ধরতে গেলে কাঁটা ফোটে, আর উনিও তেমন দেখতে সুন্দর কিন্তু কথা বললে কাঁটার মতো বলে। মিস্টার ক্যাকটাস। কথাগুলো আনমনে বলে বেরিয়ে গেল সিরাত। সিরাতকে সিঁড়ি বেয়ে নামতে দেখে নাদিয়া বেগম বললেন, আহনাফ কোথায়? সিরাত নাদিয়া বেগমের পাশে এসে দাঁড়িয়ে বলল, উনি ফোনে কথা বলছেন, আমি কোনো সাহায্য করব? নাদিয়া বেগম টেবিলে নাস্তা গুছিয়ে রাখতেছিলেন। সিরাতের দিকে তাকিয়ে হাসি দিয়ে বললেন, তোমাকে কিছু করতে হবে না, তুমি বসো। সিরাত চুপ করে দাঁড়িয়ে রইল। নাদিয়া বেগম রান্নাঘরের দিকে তাকিয়ে রোকেয়া বেগমকে উদ্দেশ্য করে বললেন, জুসের জগটা নিয়ে আয় তো তাড়াতাড়ি। সিরাত নাদিয়া বেগমকে থামিয়ে বলল, আমি নিয়ে আসছি বলেই সিরাত রান্নাঘরে চলে গেল। রান্নাঘরের দিকে যেতেই সিরাতের চোখ পড়ল রোকেয়া বেগমের দিকে। তিনি বিরক্তি নিয়ে সিরাতের দিকে তাকিয়ে আছেন। সিরাত ইতস্তত বোধ করল, অন্যদিকে তাকাতে থাকল। খেয়াল করল রোকেয়া বেগমের হাত পাশেই জুসের জগ রাখা আছে। সিরাত ধীর পায়ে নিজের দিকে তাকিয়ে সেদিকে এগিয়ে গেল। জুসের জগ হাতে নিয়ে আর কোনো দিকে না তাকিয়ে দ্রুত বেরিয়ে আসলো রান্নাঘর থেকে। রান্নাঘর থেকে বের হতেই হাফ ছেড়ে বাঁচল। জুসের জগ এনে টেবিলের ওপর রাখলো। টেবিলের এক কোণে বসে আহনাফ ফোনে কিছু দেখছে আর নাস্তা করছে। নাদিয়া বেগম সিরাতকে গ্লাসে জুস ঢেলে আহনাফকে দিতে বলল। সিরাত একটা গ্লাসে জুস ঢেলে আহনাফের পাশে রাখতেই আহনাফ সিরাতের দিকে তাকালো। আহনাফের চোখে চোখ পড়তেই সিরাতের অস্বস্তি লাগলো। দ্রুত চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। নাদিয়া বেগম কিছু একটা বলতেই আহনাফ রাগে খাবার রেখে উঠে দাঁড়ালো। আহনাফের এমন কাণ্ডে সিরাত কেঁপে উঠল। তোমার কথা রাখতে বিয়ে করেছি, এখন আর কোনো কিছু আমার পক্ষে করা সম্ভব নয় মা। মিসেস নাদিয়া বেগম গম্ভীর কণ্ঠে বললেন, বিয়ে যখন করলেই এখন সবার কাছে স্ত্রীর পরিচয় দিতে সমস্যা কি? আহনাফ বিরক্তি নিয়ে একবার সিরাতের দিকে তাকালো। আহনাফের বিরক্তি মাখা নজর সিরাতের চোখে পড়েছে। আহনাফ পুনরায় মায়ের দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে গম্ভীর কণ্ঠে বলল, সবাইকে অনুষ্ঠান করে জানালেই স্ত্রীর পরিচয় পাওয়া যায় না। হয়তো সবাই জানবে এই মেয়েটা আমার স্ত্রী, তবে আমি মন থেকে কোনোদিন এই মেয়েকে স্ত্রী বলে মানতে পারবো না। মেয়েটা বিধবা আর বিয়ের আসরে বিয়ে ভেঙে গেছে। সমাজে লোকলজ্জা থেকে বাঁচানোর জন্য এই বিয়েটা করছি, শুধুমাত্র তোমার কথা রাখতে। এর থেকে বেশি কিছু আমার থেকে আশা করা বেকার। কথাগুলো বলে টেবিলের ওপর থেকে ফোন নিয়ে আহনাফ চলে গেল। আহনাফের কথাগুলো শুনে সিরাতের চোখ ছলছল করে উঠল। মিসেস নাদিয়া বেগমের মুখে হতাশার ছোপ। আসলে কি তিনি ভুল করলেন সিরাতের সাথে আহনাফের বিয়ে দিয়ে? মেয়েটাকে ভালো রাখার আশায় কি শেষ পর্যন্ত মেয়েটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিল? ভেবেছিল আহনাফ সিরাতকে বুঝতে পারবে, সিরাতকে সঠিক সম্মান দিতে পারবে, কিন্তু ছেলেটা যে সিরাতকে করুণার পাত্রী বানিয়ে দিল। নাদিয়া বেগম কোন মুখে এখন সিরাতের সাথে কথা বলবেন? তিনি অনুতাপের চোখে সিরাতের দিকে তাকিয়ে কিছু বলতে নিতেই সিরাত বলে উঠল, উনি যখন চান না তখন কোনো অনুষ্ঠান করে আমাকে ওনার স্ত্রীর পরিচিত করা লাগবে না। উনি আমাকে বিয়ে করেছেন, এটাই অনেক, আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার। কথাগুলো বলে ম্লান হাসি দিল সিরাত। মন তার অসহ্য যন্ত্রণা দুমড়ে মুচড়ে যাচ্ছে, তবুও মুখে ম্লান হাসি বজায় রেখে বলল, আমি উপরে রুমে যাচ্ছি। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না সিরাত, দ্রুত উপরে চলে গেল। রোকেয়া বেগম চেয়ার টেনে বসে বললেন, আমাদের আহনাফের জীবনটা ধ্বংস করে দিলে তুমি। নিজের মত ছেলের উপর চাপিয়ে দিলে, তাও এমন একটা অপয়া মেয়ের জন্য।
নাদিয়া বেগম গম্ভীর চোখে রোকেয়া বেগমের দিকে তাকিয়ে বললেন, সিরাতের সাথে যা কিছু হয়েছে তাতে সিরাতের কোনো দোষ নেই, শুধু শুধু সিরাতকে দোষারোপ করা বন্ধ করো। কথাটা বলে নাদিয়া বেগম উঠে চলে গেলেন। তারও আর খাওয়া হলো না। সিরাত দেওয়ালে হেলান দিয়ে বসে রয়েছে, চোখ দিয়ে তার অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে। উনি ঠিকই বলেছেন, বিধবা মানে এ সমাজে তাদের কোনো মূল্য নেই, বেঁচে থাকা তাদের জন্য তিক্ততা। তার উপর আবার ভরা আসরে বিয়ে ভেঙেছে, যার কারণে আমি বিধবা। আমার আগে একটা বিয়ে হয়েছিল, বিয়ের পরদিনই আমার স্বামী মারা যায়, যার জন্য সমাজ আমাকে দায়ী করে। সমাজের সবাই বলে আমি অপয়া, যার কারণে ভাগ্য এমন করছে আমার সাথে। উনি আমাকে বিয়ে না করলে হয়তো আমাকে সমাজের কথায় মরে যেতে হতো। উনি অনেক করেছেন আমার জন্য, আর কিছুর প্রয়োজন নেই আমার। তেমন ভাগ্য নেই আমার যে স্বামীর কাছে পূর্ণ সম্মান পাব। আমাকে বিয়ে করে সমাজে আমাকে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দিয়েছেন, এটাই অনেক। উনি না হয় মন থেকে স্ত্রীর সম্মান নাই বা দিতে পারল, এতে আমার কোনো দুঃখ নেই। কথাগুলো বলে হাত দিয়ে চোখের পানি মুছে নিল সিরাত। উঠে দাঁড়ালো। ভাগ্য তার সাথে যতই নিষ্ঠুরতা করুক না কেন, সে আর কষ্ট পাবে না। নিজেকে ধাতস্থ করে বেডের দিকে তাকালো। বেডে শুকনো ফুলের পাপড়ি পড়ে রয়েছে। সিরাত বেডের দিকে এগিয়ে গেল, পাপড়িগুলো কুড়িয়ে নিজের আঁচলে রাখলো, তারপর সেগুলো বারান্দায় রেখে দিয়ে আসলো। তারপর রুমে এসে বেডে গুছিয়ে রাখলো। রুম পুরো গোছানো। রুম দেখে বোঝা যাচ্ছে আহনাফ খুব পরিপাটি। সিরাত লাগেজ থেকে একটা শাড়ি বের করে গোসলে চলে গেল। এদিকে নিজের কেবিনে বসে রিপোর্ট দেখতেছিল আহনাফ। পরনে সাদা অ্যাপ্রন, খুব মনোযোগ দিয়ে এক রোগীর রিপোর্ট দেখছে। তখন তার কেবিনে কেউ প্রবেশ করলো। চেয়ার টেনে আহনাফের সামনে বসে বলল, দেশের বিখ্যাত হার্ট সার্জন মিস্টার আহনাফ চৌধুরী, যে কিনা অল্প বয়সে বেস্ট হার্ট সার্জনদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এত নামকরা ব্যক্তির বিয়ের খবর কেউ জানে না? গোপনে বিয়ে করেছে? আহনাফ চোখ তুলে সামনে তাকালো। তার সামনে এক হাস্যোজ্জ্বল মেয়ে বসে রয়েছে, যার মুখে লেগে রয়েছে হাসির রেখা। আহনাফ নির্বিকার কণ্ঠে বলল, তুই এখানে? মেয়েটি জবাবে বলল, কেন, আমাকে দেখে খুশি? মেয়েটিকে থামিয়ে আহনাফ বলল, ফালতু কথা কম বলে যা জিজ্ঞেস করেছে তাই বল। মেয়েটি হতাশা ভঙ্গিতে বলল, আজকে আসছি আর এই হসপিটালে জয়েন করেছে। আহনাফ চেয়ার থেকে উঠে দাঁড়ালো, হাতে রোগীর রিপোর্ট নিয়ে বলল, আমাকে যেতে হবে রোগী দেখতে। বাসায় কি একসাথে যাবি? মেয়েটি হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, আহনাফ মেয়েটিকে নিজের কেবিনে অপেক্ষা করতে বলে চলে গেল। ঘড়িতে 3টার কাঁটা ছুঁই ছুঁই। নাদিয়া বেগম ক্লান্ত দেহ সোফায় হেলিয়ে দিয়ে সিরাতকে ডাক দিল। নাদিয়া বেগমের কণ্ঠ শুনে সিরাত দ্রুত নিচে চলে আসলো। নাদিয়া বেগম অনেক আগে একটা কাজের জন্য বের হয়েছিলেন। এই দুপুরে গরমে তিনি অনেক ক্লান্ত হয়ে গেছেন। বাইরে রোদের প্রখর অনেক। উনি কোথায় গিয়েছিলেন তা বাড়ির কাউকে জানাননি। সিরাত এক গ্লাস পানি এনে দিলে তা এক মুহূর্ত দেরি না করে দ্রুত খেলেন তিনি। খালি গ্লাসটা সিরাতের হাতে দিয়ে বললেন, বুঝলে, রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম। এই গরমে অনেক সময় জ্যামে আটকে পড়ে থাকতে হয়েছে, তাই আসতে দেরি হয়েছে। দুপুরে খেয়েছ? সিরাত না সূচক মাথা নাড়ল। নাদিয়া বেগম ব্যস্ত হয়ে বললেন, এখনও খাওনি কেন? সকালে তো কিছুই খাওনি। সিরাত নাদিয়া বেগমকে ব্যস্ত হতে দেখে শান্ত কণ্ঠে বলল, আসলে একা একা খেতে ইচ্ছা করছিল না, তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম। আর আপনিও তো সকালে কিছু খাননি। নাদিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন। সকালে যে কাণ্ড হলো, তারপর আবার খাবার গলা থেকে কিভাবে নামবে? সিরাতকে খাওয়ার জন্য বলতে গিয়েও বলতে পারেনি। সিরাতের সাথে কথা বলতে তার অনেক অনুতাপ বোধ কাজ করছে। এমন সময় কারো কণ্ঠ শুনে নাদিয়া বেগম আর সিরাত পেছনে ফিরে তাকালো। দরজার সামনে এক বয়স্ক লোক দাঁড়িয়ে বলল, এক গ্লাস ঠান্ডা পানি পাওয়া যাবে মা? তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে অনেক। নাদিয়া বেগম আশ্বাস দিয়ে বললেন, অবশ্যই রহিম চাচা, আপনি ভিতরে আসুন। সিরাত, মা, একটু ওনাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দাও। লোকটি ভিতরে এসে নাদিয়া বেগমের সাথে দাঁড়ালো। সিরাত উপরে নিচে মাথা নাড়িয়ে ঠান্ডা পানি নিয়ে আসলো। পানির গ্লাস লোকটির হাতে দিতেই তিনি দ্রুত পানি পান করলে দেখে বোঝা যাচ্ছে অনেক তৃষ্ণার্ত তিনি। পানি পান করে বললেন, এত সময় পর শান্তি পেলাম। তাহলে মা, আমি বাড়ি গেলাম, দুপুরের খাবারের সময় পেরিয়ে যাচ্ছে। লোকটি তাদের গাড়ির ড্রাইভার। নাদিয়া বেগম বাধা দিয়ে বললেন, আজকে এখানে খেয়ে যান চাচা। লোকটি অসম্মতি জানিয়ে বলল, না মা, আগে একটা সিগারেট খাওয়া লাগবে, তারপর বাসায় যেয়ে শান্তি মতো খাবো। নাদিয়া বেগম বিরক্তি নিয়ে বললেন, বয়স তো অনেক হলো চাচা, এখনও এই সিগারেট খান কেন? সিগারেট মানুষের অনেক ক্ষতি করে। লোকটি হাসি মুখে বললেন, সবাই তো তাই বলে মা, কিন্তু সিগারেট ছাড়তে পারি না। সিগারেট ছাড়া যায় না। সিরাত বলে উঠল, সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া যায়, শুধু মনোবল লাগে। আমরা যদি ছাড়াতে না পারি তাহলে কখনো সে জিনিসটা ছাড়া সম্ভব না। আর আমরা যদি জানি সিগারেট খেলে কি কি ক্ষতি হয়, তাহলে খুব সহজে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া যায়। রহিম চাচা হাসি মুখে বললেন, সিগারেট কোনো ক্ষতি করে না মা, আমার তো তেমন কোনো ক্ষতি হয়নি। সিরাত অমত পোষণ করে বলল, হয়েছে, আপনি বুঝতে পারছেন না। রহিম চাচা অবাক হয়ে সিরাতের দিকে তাকিয়ে রইল। সে সিরাতের কথা বুঝতে পারল না। সে তো কোনো ক্ষতি দেখতে পারছে না। সিরাত বুঝতে পারল রহিম চাচা তার কথা কিছুই বুঝতে পারেনি। তাই সিরাত বলল, আমাদের নিঃশ্বাসের সাথে অক্সিজেন ফুসফুসে যায়।
ফুসফুসে রয়েছে কোটি কোটি বায়ুথলি। এই বায়ুথলি দিয়ে ফুসফুস থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে। ধূমপান ফুসফুসে বায়ুথলিকে ধ্বংস করে। একবার বায়ুথলি ধ্বংস হলে নতুন করে তৈরি হয় না। কোটি কোটি বায়ুথলি থাকায় আমরা সহজে বুঝতে পারি না, কিন্তু নীরবে ফুসফুসের ক্ষতি হতে থাকে। এর থেকে শুরু হয় শ্বাসকষ্টের রোগ। এই শ্বাসকষ্টের রোগ শুরু হলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় নেই। ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সারও হতে পারে। শুধু ফুসফুসে না, আরও অনেক জায়গায় হতে পারে শুধু ধূমপানের কারণে। ধূমপানের কারণে হার্ট অ্যাটাকও হতে পারে। প্রতি 2 জন ধূমপান খাওয়া ব্যক্তির মধ্যে একজন মৃত্যুবরণ করে ধূমপানের কারণে। একজন সিগারেট খাওয়া মানুষ সাধারণ মানুষের থেকে 8 থেকে 9 বছর কম বাঁচে। শেষ সিগারেট খাওয়ার 20 মিনিটের মধ্যে হার্টবিট বা ব্লাড প্রেশার স্বাভাবিক হতে শুরু করে। 8 ঘন্টার মধ্যে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক হতে শুরু করে। 48 ঘন্টার মধ্যে শরীর থেকে সব কার্বন মনোক্সাইড দূর হয়ে যায়। নাকের ঘ্রাণ আর মুখের স্বাদ ফিরে আসে। 72 ঘন্টার মধ্যে শ্বাসতন্ত্র প্রসারিত হওয়া শুরু করে, যার ফলে শ্বাস নেওয়া সহজ হয়ে যায়। 1 বছর পর হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই নেমে আসে। শুধুমাত্র মনোবল আর ক্ষতিকারক দিকগুলো মাথায় রাখলে খুব সহজে সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া যায়। এক শ্বাসে কথাগুলো বলে থামল সিরাত। রহিম চাচা সব বুঝতে না পারলেও অনেকটাই বুঝেছে। তিনি হাসি মুখে বললেন, এখন থেকে তোমার কথা মাথায় রাখবো মা। এগুলো মনে থাকলে আমার আর সিগারেট খেতে মন চাইবে না। জেনে শুনে নিজের ক্ষতি করা বোকামি। তখনই কেউ বলে উঠল, বাহ, তুমি তো দেখে অনেক কিছু জানো। সিরাত দরজার দিকে তাকালো। দরজার সামনে আহনাফ আরেকটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। আহনাফ মুগ্ধ নয়নে সিরাতের দিকে তাকিয়ে রয়েছে। এত সময় মনোযোগ দিয়ে সিরাতের কথাগুলো শুনেছে সে। মেয়েটি এসে সিরাতকে জড়িয়ে ধরল। হঠাৎ এমন কাণ্ডে সিরাত থমকে গেল। মেয়েটি সিরাতকে ছাড়তেই নাদিয়া বেগম হাসি মুখে মেয়েটিকে জড়িয়ে ধরল। সিরাত অবাক পানে সেদিকে তাকিয়ে রয়েছে। কে মেয়েটি? কেমন আছিস ফারিহা? মেয়েটি নাদিয়া বেগমকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এই তো ভালো মামুনি। ফারিহা সিরাতের দিকে ইশারা করে বলল, এটাই কি আহনাফের বউ? নাদিয়া বেগম হাসি মুখে মাথা নাড়লেন। ফারিহা উৎফুল্ল কণ্ঠে বলল, আমি আগেই বুঝেছিলাম তুমিই সিরাত। সিরাত সৌজন্যমূলক হাসি দিল। নাদিয়া বেগম সিরাতকে ফারিয়ার দিকে ইশারা করে বলল, এই হলো তোমার ননদ, রোকেয়ার মেয়ে, আহনাফের ফুফাতো বোন। সিরাত ফারিহার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে মাথা নাড়ল। আহনাফ এখনও এক জায়গায় ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। নাদিয়া বেগম সবাইকে তাড়া দিয়ে বললেন, সবাই খেতে আসো। বলেই তিনি রান্নাঘরে চলে গেলেন। সিরাতও নাদিয়া বেগমের সাথে চলে গেল। ফারিয়া আহনাফের দিকে তাকিয়ে বলল, কিরে, ওখানে দাঁড়িয়ে থাকবি? আহনাফ আপন মনে কিছু একটা ভাবতেছিল। ফারিয়ার কথায় আহনাফের ভাবনা ছেদ ঘটল। আমি ফ্রেশ হয়ে আসছি বলেই আহনাফ উপরে চলে গেল। ফারিয়া আহনাফের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক ফালি নিঃশ্বাস ফেলে চলে গেল। খাবার টেবিলে নাদিয়া বেগম খাবার গুছিয়ে রেখেছে। নাদিয়া বেগমের সাথে সিরাতও হাতে হাতে কাজ করছে। ফারিয়া ফ্রেশ হয়ে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, মামুনি, মা কোথায়? মাকে যে দেখছি না। তোর মা তার এক বান্ধবীর বাসায় গিয়েছে, চলে আসবে বিকেলের মধ্যে। আমি বরং আহনাফকে ডেকে নিয়ে আসি। বলেই চেয়ার ঠেলে উঠতে নিলে নাদিয়া বেগম বাধা দিয়ে বলেন, তুই বস, সিরাত গিয়ে ডেকে নিয়ে আসুক। সিরাত আমতা আমতা করে বলল, আমি থাক, আপুই যাক। নাদিয়া বেগম গম্ভীর নয়নে তাকিয়ে বললেন, তুমিই যাবে, যাও তাড়াতাড়ি আহনাফকে ডেকে নিয়ে আসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। সিরাত অনিচ্ছা সত্ত্বেও আহনাফকে ডাকতে চলে গেল। আহনাফ সবে গোসল করে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। পরনে গেঞ্জি আর ট্রাউজার। সিরাত দরজার সামনে দাঁড়িয়ে হাত কচলাচ্ছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। সিরাত এইটুকু বুঝছে তার উপস্থিতি আহনাফের পছন্দ না। আয়নায় সিরাতের প্রতিবিম্ব দেখে আহনাফ ভ্রুকুঁচকে বলল, কি সমস্যা? সিরাত চমকে উঠল। মুহূর্তে নিজেকে সামলে আমতা আমতা করে বলল, আসলে আসলে আহনাফ বিরক্ত চোখে পেছন ফিরে সিরাতের দিকে তাকিয়ে বলল, আসলে নকলে কি? সিরাত নিজেকে ধাতস্থ করে নির্বিকার কণ্ঠে বলল, আপনাকে খেতে ডাকছে। আহনাফ কিছু বলল না। পুনরায় চুল মুছতে শুরু করলো। সিরাত আহনাফের দিকে তাকিয়ে রয়েছে। আহনাফ এমন ভাব করছে যেন এখানে কেউ নেই। সিরাত দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। আহনাফ তো উত্তরে কিছু বলল না। সে এখন কি করবে? চলে যাবে? সিরাতের ভাবনার মাঝেই আহনাফ টাওয়াল মেরে দিয়ে সিরাতকে পাশ কাটিয়ে চলে গেল। একবারও সিরাতের দিকে তাকায়নি। মনে হলো এখানে সিরাত অদৃশ্য। সিরাতের ব্যাপারটা খারাপ লাগলো। একটা দীর্ঘ শ্বাস ফেলে চলে আসলো। খাবার টেবিলে কেউ তেমন কোনো কথা বলেনি। মাঝে মাঝে ফারিহা আহনাফের সাথে কথা বলছে। আহনাফ শুধু তার হুঁ হ্যাঁ জবাব দিয়েছে। সিরাত নীরবে খাওয়া শেষ করছে। একে একে সবাই যে যার রুমে চলে গেল। সিরাত পড়ল আরেক বিপাকে। এখন সে কি করবে? রুমে তো উনি আছেন, আমি গেলে তো বিরক্ত হবেন ভেবেই সিরাত আর উপরে গেল না। সোফায় গিয়ে বসে পড়ল। সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। কিছুক্ষণ পর কারো গলার খাঁকারির শব্দে সিরাত চোখ মেলে তাকালো। চোখ খুলে আহনাফকে দেখে সোজা হয়ে বসল। আহনাফ নির্বিকার কণ্ঠে বলল, তুমি আমার সাথে এক জায়গায় যাবে, তাড়াতাড়ি আসো। সিরাত অবাক হয়ে বসে রইল। কথাটা তার বোধগম্য হলো না ঠিক। কোথায় যাবে সে? সিরাতের কোনো হোলদোল না দেখে আহনাফ বলল, কি হলো? সিরাত উঠে দাঁড়ালো।
আহনাফকে দেখে বোঝা যাচ্ছে বাইরে কোথাও যাবে, সেরকমই রেডি হওয়া। সিরাত আহনাফের পেছন পেছন চলে গেল। আহনাফ গাড়িতে ড্রাইভিং সিটে বসে বলল, তাড়াতাড়ি ওঠো। সিরাত আহনাফের পাশের সিটে বসলো। আহনাফ সিরাতের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, সিট বেল্ট লাগাও। সিরাত মাথা নাড়ালো। সিরাত সিট বেল্ট লাগিয়ে চুপচাপ বসে রইল। আহনাফ কাউকে কল দিয়ে আমরা তাড়াতাড়ি আসছি বলে রেখে দিল। একবার সিরাতের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। সিরাত একবার জিজ্ঞেস করছে আহনাফকে তারা কোথায় যাচ্ছে, কিন্তু আহনাফ কিছু বলেনি। সিরাত জানলার কাজ ভেদ করে বাইরে তাকিয়ে ভাবছে আহনাফ তাকে কোথায় নিয়ে যাচ্ছে। তাকে কি তার চাচার বাসায় রেখে দিয়ে আসবে আহনাফ? আকাশ কুসুম চিন্তা করতে করতে সময় পার করলো সিরাত। গাড়ি থামলো প্রায় 1 ঘন্টা পর। এর মধ্যে অনেক সময় জ্যামে পড়েছিল তারা। সিরাত গাড়ি থেকে নেমে বুঝল তারা একটা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। আহনাফ হসপিটালের ভিতর প্রবেশ করলো। সিরাতও আহনাফের পেছন পেছন গেল। আহনাফ 3 তলার করিডোরের শেষ প্রান্তে এক কেবিনে প্রবেশ করলো। সিরাত বুঝতে পারছে না তারা এখানে কেন এসেছে। কারো কি কিছু হয়েছে? সিরাত কেবিনে ঢুকতে অবাক হয়ে গেল। বেডে তার চাচা শুয়ে রয়েছে। সিরাত দ্রুত বেডের কাছে এগিয়ে গেল। পাশেই তার চাচি আঞ্জুমান বেগম বসে রয়েছেন। আহনাফ একপাশে দাঁড়িয়ে রয়েছে। সিরাত ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে চাচার? হঠাৎ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, তারপর লোকজন ধরাধরি করে এখানে নিয়ে এসেছে। আমি আসার সময় আহনাফ বাবাকে ফোন দিয়ে বলেছিলাম। আহনাফ বাবাও তো ডাক্তার, তাই আমি আসতেই ডাক্তার বলল রক্তচাপ অনেক কমে গিয়েছে, যার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে, এখন ঘুমাচ্ছে। সিরাত চিন্তিত হয়ে পড়ল। আজকে তার চাচার এই অবস্থার জন্য সিরাত নিজেকে দায়ী করছে। তাকে নিয়ে চিন্তা করতে করতেই তার চাচার এই অবস্থা। সন্ধ্যা 6টা। সিরাত তার চাচার পাশে বসে রয়েছে। আহনাফ কেবিনের বাইরে দাঁড়িয়ে ডাক্তারের সাথে কথা বলছে। উনি তাহলে ডাক্তার, হার্ট সার্জন। তখন চাচির কথায় খেয়াল না করলেও পরে জানতে পেরেছে সে। এমন সময় আহনাফ কেবিনে ঢুকে বলল, আমি ডাক্তারের সাথে কথা বলছি, কালকে সকালেই আপনাকে ছেড়ে দিবে। আমাকে এখন যেতে হবে চাচা। সিরাতের চাচা আজমল সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে আহনাফ সিরাতের পাশে দাঁড়িয়ে বলল, চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমাকে দ্রুত যেতে হবে, একটা ওটি রয়েছে। সিরাত অনুনয় করে বলল, আমি এখানে থাকি আজকে। আহনাফ কিছু বলার আগেই সিরাতের চাচা বাধা দিয়ে বললেন, তোর চাচি আছে তো, চিন্তা করিস না, তুই বরং জামাই বাবাজির সাথে চলে যা। সিরাত অনিচ্ছা সত্ত্বেও আহনাফের সাথে চলে আসলো। সিরাত বাহিরের দিকে তাকিয়ে রয়েছে। আহনাফ আপন মনে গাড়ি চালাচ্ছে। হঠাৎ গাড়ি থামায় সিরাত নড়েচড়ে বসলো। এটা তো বাড়ির সামনে না, তাহলে উনি এখানে কেন নিয়ে এসেছেন? সিরাতের ভাবনার মাঝেই আহনাফ বলল, নামো। সিরাত হকচকিয়ে উঠল। মাঝ রাস্তায় কেন নামবে? চারপাশে সাঁই সাঁই করে দ্রুত গাড়ি চলছে। আহনাফ পুনরায় বলল, দ্রুত নামো। সিরাত নামতে আহনাফ বলল, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, একাই বাড়িতে চলে যাও। সিরাতকে কিছু বলার সুযোগ না দিয়ে আহনাফ চলে গেল। সিরাত রোডের পাশে দাঁড়িয়ে রইল। কিছু সময় দাঁড়িয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাঁটা শুরু করলো। তার কাছে একটা টাকাও নেই। আনমনে ব্যস্ত রাস্তায় হাঁটছে সিরাত। আনমনে জীবনের সমীকরণ মিলাচ্ছে। জীবন বড়ই অদ্ভুত। শত কষ্ট থাকা সত্ত্বেও হাসি মুখে বেঁচে থাকার লড়াইয়ে এগিয়ে যেতে হয়। হঠাৎ চোখে আলো পড়তেই সামনে তাকাতেই থমকে গেল। তার দিকে একটা গাড়ি দ্রুত গতিতে এগিয়ে আসছে। এই মনে হয় তার জীবন শেষ ভাবতেই সিরাত চোখ বন্ধ করে নিল। আর মুহূর্তেই হঠাৎ হ্যাচকাটানে কেউ তাকে সরিয়ে নিল। গাড়িটা সিরাতের পাশ থেকে চলে গেল দ্রুত গতিতে। সিরাতের অনেক কাছ থেকে অতিক্রম করেছে গাড়িটা। আরেকটু হলে সিরাতকে আঘাত করত। একটুর জন্য বেঁচে গেল। জোরে টান দেওয়ায় তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই এক শক্ত পুরুষালী বলিষ্ঠ হাত তার বাহু ধরে ভারসাম্য বজায় রাখল। সিরাত চোখ মেলে তাকাতে দ্রুত গতিতে ছিটকে আসলো। লোকটি আশ্বস্ত করতেই নরম কণ্ঠে বলল, রিল্যাক্স, ভয় নেই, আমি শুধু আপনাকে বাঁচানোর জন্য ধরেছিলাম, আপনি ঠিক আছেন তো? সিরাত উপরে নিচে মাথা নাড়ালো। চোখ মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট। হঠাৎ আচমকা এমন কাণ্ডে ভয় পেয়েছে খানিকটা। ভেবেছিল আজকেই তার শেষ দিন। গাড়িটা যে স্পিডে আসতেছিল তাতে তার বাঁচার সম্ভাবনা ছিল না বললেই চলে। ভাগ্যক্রমে লোকটি তাকে বাঁচিয়ে নিল। সিরাত কৃতজ্ঞতা কণ্ঠে বলল, ধন্যবাদ। ইটস ওকে, আমার নাম সাদাত। আপনি? সিরাত ভ্রুকুঁচকে তাকিয়ে রইল। পরে কিছু একটা মনে করে বলল, সিরাত। সাদাত হাস্যোজ্জ্বল মুখে বলল, নাইস নেম। তা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু নিয়ে চিন্তিত। আনমনে যেভাবে হাঁটছিলেন তাই বললাম আর কি। সিরাত কথা এড়িয়ে বলল, আমি আসি তাহলে। সিরাত এক পা বাড়াতেই সাদাত বাধা দিয়ে বলল, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। সিরাত সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। সাদাত আপত্তি জানিয়ে বলল, আপনি যেমন আনমনে হাঁটছিলেন পুনরায় আবারও আনমনে হয়ে গেলে কোনো বিপত্তি হতে পারে। আর বড় কথা হলো সামনের রাস্তা নির্জন, তাই আপনার একা একা যাওয়াটা ঠিক হবে না। সিরাত পুনরায় বাধা দিতে নিলেই সাদাত হাত উঁচু করে সিরাতকে থামিয়ে বলল, আমি আপনার কোনো কথা শুনছি না, আমি আপনাকে একা যেতে দিতে পারবো না। তাহলে বিবেকবোধ তাড়া করবে সারাক্ষণ।
সিরাত আপত্তি থাকা সত্ত্বেও আর বাধা দিল না, রাজি হয়ে গেল। আসলে একা একা যাওয়াটা ঠিক হবে না, আর লোকটাকে দেখে ভালো মানুষই মনে হচ্ছে, অন্তত বিবেকহীন না। কথাটা সিরাত আহনাফকে উদ্দেশ্য করে ভাবল। সিরাতের ভাবনার মাঝে সাদাত তার গাড়ি নিয়ে হাজির হলো। সাদাত গাড়িতে উঠতে বললে সিরাত অস্বস্তি নিয়ে গাড়িতে উঠল। আহনাফের যে ওটি করার কথা ছিল তা রোগীর কিছু সমস্যার কারণে করা হয়নি, কালকে অপারেশন হবে, তাই আহনাফ বাসায় চলে আসলো। বাসায় এসে সোফায় গা এলিয়ে বসতেই নাদিয়া বেগম হন্তদন্ত হয়ে এসে বলল, তুই একা যে, সিরাত মা কই? আহনাফ সোফায় মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে বসেছিল। নাদিয়া বেগমের এমন কথা শুনে ধপ করে চোখ মেলে তাকালো, মাথা সোজা করে বলল, কই মানে, বাসায় আসেনি? নাদিয়া বেগম অবাক হয়ে বললেন, তোদের তো একসাথে আসার কথা, তাহলে ও আগে আসবে কিভাবে? আহনাফ উঠে দাঁড়ালো, কিছু না বলে দ্রুত বেরিয়ে গেল। নাদিয়া বেগম চিন্তিত হয়ে সোফায় বসে রইল। আহনাফ গাড়ি নিয়ে যেখানে সিরাতকে রেখে এসেছিল সেখানে বেরিয়ে গেল। ধীর গতিতে গাড়ি চলছে। সিরাত বাহিরের দিকে তাকিয়ে রয়েছে। সাদাত টুকটাক কথা বলছে। সিরাত শুধু কথায় সায় মেলাচ্ছে, নিজে কিছু বলেনি। হঠাৎ সিরাত গাড়ি থামাতে বলতেই সাদাত গাড়ি থামিয়ে বলল, কি হলো, এখানে থামতে বললেন কেন? সিরাত গাড়ি থেকে নামার জন্য উদ্যত হয়ে বলল, বাড়ির সামনে এসে গেছি। সাদাতকে কিছু বলার সুযোগ না দিয়েই সিরাত গাড়ি থেকে নেমে পড়ল। সিরাত গাড়ির বাহিরে দাঁড়িয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ধন্যবাদ। সাদাত মুচকি হেসে বলল, শুধু ধন্যবাদে হবে না, পরের বার দেখা হলে এক কাপ কফি খাওয়ালেই হবে। সিরাত মাথা নাড়িয়ে চলে আসলো। সাদাত বাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে আসলো। সিরাত বাড়ির ভেতর প্রবেশ করতেই নাদিয়া বেগম সোফা থেকে উঠে সিরাতের কাছে এগিয়ে গেল। চিন্তিত কণ্ঠে বলল, কোথায় ছিলে এত সময়? আমি তো কিছুই বুঝতে পারছি না, তোদের তো একসাথে আসার কথা ছিল। আহনাফ আগে আসলো, আবার বেরিয়ে গেল, তুই এখন একা আসলি? সিরাত আশ্বস্ত করে বলল, আসলে ওনার জরুরি কাজ ছিল, তাই উনি আগে এসেছিলেন, আর আমি হসপিটালে ছিলাম। আমি ওনাকে বলেছিলাম চলে যেতে, আমি একা যেতে পারবো। সিরাত নাদিয়া বেগমের সাথে মিথ্যা কথা বলল। যদি সত্যি কথা বলতো তাহলে নাদিয়া বেগম অনেক কষ্ট পেত। এমনিতেই সকালে আহনাফের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছেন, তাই সিরাত মিথ্যা বলল। নাদিয়া বেগম সিরাতের চাচার ব্যাপারে জিজ্ঞেস করল। সিরাত নাদিয়া বেগমের সাথে কিছু সময় কথা বলে উপরে চলে আসলো। সিরাত রুমে এসে সোজা গোসলে চলে গিয়েছিল। অনেক সময় নিয়ে গোসল করে বেরিয়ে আহনাফকে বেডে বসে থাকতে দেখে খানিকটা চমকে উঠল। আহনাফকে অন্যরকম দেখাচ্ছে। সিরাত সেদিকে বেশি খেয়াল না করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আচমকা আহনাফ উঠে এসে সিরাতের বাহু শক্ত করে ধরে দেওয়ালে ঠেকিয়ে বলল, আমি তোমাকে নামিয়ে দিয়েছিলাম কত সময় আগে, বাড়ি আসতে এত দেরি হলো কেন? আহনাফ এমনভাবে ধরেছে যে সিরাত প্রচুর ব্যথা পাচ্ছে। তার উপর আহনাফের এমন কথা শুনে সিরাতের অনেক রাগ লাগলো, কিন্তু চুপ করে থেকে নিজের রাগকে সংযত করতে লাগলো। আহনাফ সিরাতকে চুপ থাকতে দেখে পুনরায় অগ্নি চোখে বলল, কি হলো, কথা বলছো না কেন? এত সময় ধরে রাতে একা রাস্তায় থাকার মানে কি? তোমাকে আমি যেখানে নামিয়ে দিয়েছিলাম তোমার আরও আগে বাসায় আসার কথা ছিল, এত রাতে রাস্তায় থাকার মানে কি? যদি কিছু হয়ে যেত? এবার আর সিরাত চুপ থাকতে পারল না, ক্ষোভে বলল, একা একটা মেয়েকে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় আপনার এটা মাথায় রাখা উচিত ছিল, কিছু হতে পারত, কোনো বিপদ হতে পারত। নামিয়ে দেওয়ার সময় যখন আপনার বিবেক বাঁধেনি, তাহলে এখনও আমি দেরি করেছি কেন, তাতে আমার কিছু হতে পারত, এই ভেবে আপনার সময় নষ্ট করার দরকার নেই। আহনাফের মুখশ্রীতে এত সময় ফুটে থাকা রাগ নিমিষেই মিশিয়ে গেল। হাতের বাঁধন আলগা হতেই সিরাত আহনাফকে ধাক্কা দিয়ে সরে আসলো। মাথার টাওয়াল খুলে চেয়ারে মেলে দিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। আহনাফ আনমনে কিছু একটা ভাবতে থাকলো। রাত 12টা বাজে। সিরাত এত সময় রুমে আসেনি। খাবার টেবিলে আহনাফের দিকে একবারও তাকায়নি। আহনাফের সামনে পড়তেই ইচ্ছা করছে না তার। অনিচ্ছা সত্ত্বেও ধীর পায়ে রুমে ঢুকলো। রুমে চোখ বুলিয়ে দেখলো আহনাফ কোথাও নেই। বারান্দার কাছে যেতেই বুঝতে পারল আহনাফ বারান্দা দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। সিরাত দ্রুত বেড থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল। গায়ে একটা কাঁথাও মুড়িয়ে নিল। খানিক সময় পর আহনাফ রুমে আসলো। সোফার সামনে এসে দাঁড়িয়ে নির্বিকার চোখে সিরাতের দিকে তাকিয়ে থাকলো। তার সিরাতের সাথে কিছু কথা ছিল। অনেক সময় অপেক্ষা করেছিল সিরাতের জন্য, কিন্তু সিরাত এত সময় রুমে আসেনি। একটা কল আসায় বারান্দায় গিয়েছিল। এখন রুমে এসে দেখে সিরাত ঘুমিয়ে গিয়েছে। কাঁথা গায়ে মুড়িয়ে থাকার ব্যাপারটা খেয়াল হতেই আহনাফ বিরক্ত নিয়ে আসলো। আসলেই বিরক্তিকর, এই গরমে কাঁথা মুড়িয়ে শুয়ে আছে। কথা আহনাফ জোরে বলায় সিরাতও শুনতে পেল। সে ঘুমায়নি, চোখ বন্ধ করে রয়েছে। মনে মনে বলল, আর আপনি তো আসলে মিস্টার ক্যাকটাস, যার ব্যবহার কাঁটার মতো। আহনাফ রুমে লাইট বন্ধ করে বেড়ে শুয়ে পড়ল। জানলা দিয়ে রুমে মৃদু আলো এসে পড়েছে। আকাশে জ্বলছে অসংখ্য তারা, সাথে চাঁদের আলোয় আলোকিত বাইরের পরিবেশ, যার খানিকটা ছোঁয়া ভিতরের পরিবেশেও পাচ্ছে। রুম জুড়ে চাঁদের আলোয় আলোকিত ভিতরের পরিবেশ। সকাল হয়েছে অনেক আগে। সিরাত আড়মোড়া ভেঙে বসে রইল। মাত্রই ঘুম থেকে উঠেছে। ঘুম ঘুম চোখের সামনে তাকাতে আহনাফকে দেখে চমকে উঠল। দ্রুত চোখ কচলে
আবার সামনে তাকালো। আহনাফ তার সামনে দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা ব্যাগ যা সিরাতের দিকে এগিয়ে ধরে রেখেছে। আহনাফ ইশারায় সিরাতকে ব্যাগটা নিতে বলল। সিরাত বিস্ময় নিয়ে ব্যাগটা হাতে নিল। ব্যাগ খুলে দেখলো ভিতরে একটা বক্স রয়েছে। বক্স হাতে নিতেই পুনরায় বিস্ময় চোখে আহনাফের দিকে তাকালো। এভাবে তাকিয়ে আছো কেন? ভ্রু কুঁচকে আহনাফ বলল। সিরাত এখনও বিস্ময় নিয়ে আহনাফের দিকে তাকিয়ে রয়েছে। আহনাফ বিরক্ত ভাব মুখে ফুটিয়ে সিরাতের হাত থেকে বক্সটা নিল। বক্সের ভেতর থেকে ফোন বের করে চালু করে সিরাতের দিকে এগিয়ে দিল। সিরাত বিস্ময়ে নয়নে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। আহনাফ নির্বিকার কণ্ঠে বলল, ফোনের ভেতরে সিম আছে, আর আমি সবার নাম্বার এতে সেভ করে দিয়েছি, আর আমার নাম্বারও রয়েছে, আমার নামে খোঁজ করে পেয়ে যাবে। সিরাত আহনাফের দিকে তাকিয়ে মাথা দুলালো। আহনাফ আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গলায় টাই বাঁধছে সে। সিরাত গম্ভীর কণ্ঠে বলল, কোনো প্রয়োজন ছিল না ফোন দেওয়ার। এমনিতেও আমাকে বিয়ে করে আমাকে করুণা করেছেন, এটাই অনেক। আমার জন্য আপনাকে আর কিছু করতে হবে না। আহনাফ আয়না দিয়ে সিরাতের প্রতিবিম্বের দিকে সরল চোখে চেয়ে রইল। হয়তো সিরাতের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করছে। সিরাত ফোনটা সোফার উপর রেখে ফ্রেশ হতে চলে গেল। আহনাফ কিছু সময় একভাবে দাঁড়িয়ে রইল। সিরাত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল আহনাফ রুমে নেই। সিরাত এক পলক ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে 7টা বেজে 5 মিনিট। এত সকালে উনি কোথায় গেলেন? সিরাত গিয়ে সোফায় বসলো। আহনাফ সব গুছিয়ে রেখে গেছে। বিছানা পরিপাটি করে গোছানো, সোফায় থাকা বালিশ আর কাঁথা গুছিয়ে রেখে গেছ। এই দিনে সিরাত এটুকু বুঝে গিয়েছে আহনাফ অনেক পরিপাটি। সিরাত হাতে ফোনটা নিয়ে কিছু সময় নেড়েচেড়ে দেখল। দেখে মনে হচ্ছে অনেক দামি ফোন। আমাকে এত দামি ফোন কিনে দেওয়ার কোনো মানেই হয় না। করুণা করে একটা নর্মাল কম দামি ফোন দিলেই হতো, তাতেই আমি অনেক খুশি। কথাগুলো মনে মনে বলে সিরাত নিচে চলে গেল। সিরাত নিচে নেমে রান্নাঘরে চলে আসলো। নাদিয়া বেগম রুটি বেলতেছিলেন। সিরাতকে দেখে বললেন, আহনাফ চলে গেল আর তুমি এত পরে নিচে নামলে যে? ছেলেটা যাওয়ার সময় একবার নিচে আসতে। ছেলেটা 7 দিনের জন্য মেডিকেল থেকে ক্যাম্পিংয়ে গেল। সিরাত অবাক হলো কিছুটা। সে তো কিছুই জানে না, অবশ্য জানার কথাও না, সেই অধিকার তার নেই। নাদিয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অবশ্য আহনাফ যেরকম ব্যবহার করে তোমার সাথে, তাতে তোমার দূরে থাকারই কথা। কিন্তু আহনাফ তোমাকে মন থেকে না মানলেও তুমি আহনাফের স্ত্রী। নিজের অধিকার ছেড়ে দিও না, নিজের অধিকার বানিয়ে নিতে শেখো। সিরাত কি বলবে কিছুই বুঝতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে রইল। সিরাত তার চাচার বাসায় এসেছে কিছু সময় হলো। নাদিয়া বেগমের পারমিশন নিয়ে চলে এসেছে সকাল সকালই। কিছুতেই তার মন টিকছিল না ওই বাসায়। সিরাত 1 কাপ চা বানিয়ে এনে তার চাচার সামনে রাখল। আজমল সাহেবকে আজকে সকাল সকালই রিলিজ করা হয়েছে। তিনি বিছানায় গা এলিয়ে বসেছিলেন। সিরাতের হাত থেকে চায়ের কাপ হাতে নিয়ে ইশারায় সিরাতকে বসতে বললেন। সিরাত তার পায়ের কাছে বিছানায় অপর প্রান্তে বসল। আজমল সাহেব কাপে এক চুমুক দিয়ে বললেন, তুই ও বাড়িতে ভালো আছিস মা? সিরাত হাসি মুখে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ চাচা, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজমল সাহেব সিরাতের কথায় স্বস্তি পেলেন। বুক থেকে যেন পাথরের ভার নেমে গেল। শান্তি লাগছে এখন। সিরাতের জন্য তিনি অনেক চিন্তিত ছিলেন। স্বস্তির কণ্ঠে বললেন, তোর শাশুড়িমা অনেক ভালো, আর আহনাফ বাবাও অনেক ভালো। কত ভালো ব্যবহার তার। তুই অনেক ভালো থাকবি মা। সিরাতের কাছে তাচ্ছিল লাগলো কথাগুলো, তবুও মুখে হাসি ফুটিয়ে মাথা দুলালো। আজমল সাহেব পুনরায় চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তবুও যদি কখনো কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে জানাবি মা। তোকে আমার নিজের মেয়ের মতো ভালোবাসি। তুই আমার আরেক মেয়ে। তোর বাবা বেঁচে না থাকলে কি হয়েছে? যতদিন আমি বেঁচে আছি ততদিন তোর বাবার ছায়া হয়ে বেঁচে থাকবো। সিরাতের চোখ ছলছল করে উঠল। এই একটা মানুষ যে সিরাতের আপন, অনেক কাছের মানুষ। সিরাতও তার চাচাকে বাবার চোখে দেখে। এই মানুষটাই বাবা মা হারানোর পর নিজের মেয়ে করে তাকে কাছে টেনে নিয়েছে। ভাগ্য সবসময় খারাপ করে না আমাদের সাথে, ভালো কিছুও করে। যেমন বাবার মতো এক নতুন বাবা পেয়েছে সে। সিরাত আরও কিছু সময় তার চাচার সাথে কথা বলে খালি চায়ের কাপ নিয়ে রান্নাঘরের দিকে এলো। রান্নাঘরে আসতেই সিরাতের চাচি ক্ষিপ্ত কণ্ঠে বললেন, এই যে নবাবজাদি, বড় ঘরে আপনার বিয়ে হয়েছে দেখে পা বুঝি মাটিতে পড়ছে না? ঘরের বাকি কাজগুলো কে করবে শুনি? এত সময় বসে যে আপনি গল্প করলেন। সিরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, এক্ষুনি করছি চাচি। বলেই সিরাত পানির ট্যাপ ছেড়ে চায়ের কাপ ধুতে লাগলো। তার চাচির এমন ব্যবহারে এখন সে অভ্যস্ত। আগে খারাপ লাগলেও এখন আর লাগে না। সিরাত কাপের সাথে সাথে রান্নাঘরে রাখা বাকি আধোয়া জিনিসগুলো ধুয়ে রাখলো। তারপর সব রুম গুছিয়ে বালতিতে পানি নিয়ে ঘর মোছা শুরু করলো। 3 দিন হয়ে গেছে সিরাত তার চাচার বাসায় রয়েছে। দিনরাত খেটে মরছে, তবুও চাচার বাসায় রয়েছে। চাচাকে দেখলেই স্বস্তি লাগে তার। ওই বাসায় থাকলে চাচার জন্য চিন্তিত থাকত। সিরাতের চাচা এখন পুরোপুরি সুস্থ। বিকেলে সিরাতের বান্ধবী মিতু এসে সিরাতকে তাদের বাসায় নিয়ে যায়। মিতু সিরাতের অনেক কাছের বান্ধবী, সিরাতের সুখ দুঃখের সাথী। সিরাত ছোটবেলা থেকেই শুধু মিতুর সাথে মিশে আসছে। মিতু সিরাতকে নিজের রুমে নিয়ে গিয়ে বিছানায় থপ করে বসে পড়ল। মিতু যখনই জানতে পেরেছে তখনই সাথে সাথে গিয়ে সিরাতকে নিজের বাসায় নিয়ে এসেছে। সিরাতও বিছানায় বসলো। সঙ্গে সঙ্গে মিতু রাগান্বিত কণ্ঠে বলল, এখন তো আমাকে ভুলে গিয়েছিস দেখছি। তুই যে এসেছিস একবারও আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না। সিরাত মুখে হাসি ফুটিয়ে বলল, আরে আরে, এত রেগে যাচ্ছিস কেন? আমি তো তোকে ফোন দিয়ে জানালাম দেরিতে হলেও। কিন্তু মিতু ভেঙচি কেটে বলল,
প্রথম দিন বলেছিস 3 দিন পর জানিয়ে এখন বলছো তুমিই জানিয়েছো আমাকে। সিরাত এগিয়ে গিয়ে মিতুর কাছে বসে বলল, এখন বল তুই কেমন আছিস, আর তোর শাশুড়ি কই? মিতু হাসি মুখে বলল, আমি ভালো আছি, আর আমার শাশুড়ি আমার ননদের বাসায় বেড়াতে গিয়েছে। আমার কথা বাদ দে, তুই কেমন আছিস? তোর শ্বশুর বাড়ির সবাই কেমন? দুলাভাইকে বিয়ের দিন দেখে তো অনেক ভালোই মনে হয়েছে। সিরাত মুখে জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে বলল, সবাই অনেক ভালো। মিতু ভ্রুকুচকে সিরাতকে বোঝার চেষ্টা করছে। মিতুর থেকে কথা লুকানো সিরাতের জন্য অনেকটা অসম্ভব ব্যাপার, তাই সিরাত দ্রুত কথা এড়াতে বলল, তা এখন কি করবি, ভর্তি হয়েছিস কোথাও? মিতু দীর্ঘশ্বাস ফেলে কিছুটা আক্ষেপের কণ্ঠে বলল, না রে, শাশুড়িমা বলে দিয়েছেন আর পড়াশোনা করতে দিবেন না তিনি। সংসার আর পড়াশোনা নাকি একসাথে ঠিকমতো করা যায় না। কথাটা শুনে সিরাতের অনেক খারাপ লাগলো। এটা কেমন কথা? আগে তিনি বলে দিলেন সংসার আর পড়াশোনা একসাথে ঠিকমতো দুটো করা যায় না। আগে দেখতো সবাই যে পারে না এমন তো নয়, সবাই তো সংসার আর পড়াশোনা দুটোই সুন্দরভাবে করছে। তবুও অনেকে এমন মন মানসিকতা নিয়ে থাকে যে সংসার আর পড়াশোনা দুটো একসাথে ঠিকমতো করা যায় না। এদের জন্যই অনেকে বিয়ের পর ইচ্ছা থাকা সত্ত্বেও পড়াশোনা করতে পারে না। হঠাৎ কলিং বেল বাজতেই মিতু দরজা খুলতে চলে গেল। সিরাতও মিতুর পিছু পিছু আসলো। মিতু দরজা খুলতেই মিতুর ছোট ননদ ভিতরে আসলো। বয়সে মিতুর বড়ই তিনি। সিরাতকে দেখে তিনি বিরক্তি নিয়ে বললেন, সিরাত তুমি এখানে? সিরাত কিছু বলার আগেই মিতু বলে উঠল, আমি নিয়ে এসেছি। সিরাত ওর চাচার বাসায় এসেছে, সেখান থেকে আমার এখানে নিয়ে আসলাম। তিনি সিরাতের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বললেন, তা শ্বশুর বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি এবারের স্বামীও মারা গিয়েছে? মিতু ননদের কথা শুনে সিরাতের চোখ ছলছল করে উঠল। মিতু তার ননদের কথা শুনে আশ্চর্য হয়ে বলল, এসব কি বলছেন আপনি আপু? সিরাতের চাচা অসুস্থ, তাই ওর চাচার বাসায় সিরাত এসেছে। তিনি পুনরায় বিরক্তি নিয়ে বললেন, তাহলে ভালো, প্রথম স্বামীটা তো বিয়ের পরদিনই মারা গিয়েছে, তাই ভাবলাম। কথাটা শেষ করতে না দিয়ে মিতু রাগান্বিত কণ্ঠে বলল, এতে সিরাতের কোনো দোষ ছিল না। মৃত্যু কারো হাতের উপর নির্ভর করে না। আপনি শুধু কেন সিরাতকে দোষারোপ করছেন? সিরাত আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে চলে আসলো। মিতু অনেকবার পেছন থেকে ডেকেছে, কিন্তু সিরাত দাঁড়ায়নি। অনেক কষ্টে কান্না আটকে রেখেছে সিরাত। বাসায় এসে কলিং বেল বাজতেই সিরাতের চাচাতো বোন এসে দরজা খুলল। আজকে সকালে এসেছে সে। ঢাকার ভেতরেই এক কলেজে পড়ে সে, কিন্তু বাসা থেকে অনেক দূর হওয়ায় হোস্টেল থেকে পড়াশোনা করে সে। দরজা খুলতে সিরাত দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমের দরজা আটকিয়ে বিছানায় শুয়ে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। সবাই সিরাতকে দোষারোপ করে তার প্রথম স্বামীর মৃত্যুর জন্য, কিন্তু এতে তার দোষ কি? 2 মিনিট পর কণ্ঠ শুনে চমকে উঠল সিরাত। ধরফড়িয়ে উঠে বসল সে। সামনের ব্যক্তিকে দেখে থমকে গেল সে। অবাক হয়ে বলল, আপনি? সামনে থাকা ব্যক্তি পুনরায় বলল, আপনি ঠিক আছেন? সিরাত চোখ মুখে মাথা তুলালো, বিস্মিত হয়ে বলল, কিন্তু আপনি এখানে? সিরাত দরজা শুধু ফিরিয়ে রেখেছিল। দ্রুত দরজা খুলে ভিতরে আসলো নিশি। হন্তদন্ত হয়ে বলল, আমি তোকে বলতে ভুলে গিয়েছিলাম, ভিতরে সাদাত আছে। পাশে চোখ বুলাতেই দেখল সাদাত দাঁড়িয়ে রয়েছে। সাদাতের থেকে চোখ ফিরিয়ে সিরাতের দিকে তাকাতেই চমকে ওঠে নিশি। সিরাতের কাছে এগিয়ে বলল, এ কি, তোর চোখ মুখের এমন অবস্থা কেন? সাদাত বলে উঠল, উনি কান্না করছিলেন, আমি কিছু বলতেই কান্না থামিয়েছেন। নিশি সিরাতের দিকে চেয়ে ইশারায় বলল, কি হয়েছে? সিরাত কিছু বলল না। সে কিছুতেই বুঝতে পারছে না সাদাত এখানে কি করছে। দেখে তো মনে হচ্ছে নিশি আর সাদাত পরিচিত। সিরাত ভ্রুকুচকে সাদাতের দিকে তাকিয়ে আছে। সাদাত বুঝতে পেরে ম্লান হাসি দিয়ে বলল, আসলে আমি আর নিশি ফ্রেন্ড, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। আসলে তোমার রুমে কেউ ছিল না বলে এই রুমে ফ্রেশ হতে বলেছিল নিশি। সিরাত আস্তে করে বলল, ও। তখনই ডাক পড়ল সিরাতের চাচির। তিনি বসার ঘরে যেতে বলছেন সাদাতকে নিয়ে। নিশি সাদাতকে বসার ঘরে আসতে বলে চলে গেল। সাদাত এক পলক সিরাতের দিকে তাকিয়ে চলে আসলো। সিরাত উঠে ওয়াশরুমে গেল, চোখ মুখে পানি ছিটিয়ে বেরিয়ে আসলো। আজমল সাহেব এক আত্মীয়ের বাসায় গিয়েছেন। কিছু সময় পর নিশি আর তার মাও যাবে। সিরাত যাবে না বলে দিয়েছে। সাদাত আর নিশি সোফায় বসে গল্প করছে, আর সিরাতের চাচি রুমে বসে রেস্ট নিচ্ছেন। সিরাত 2 কাপ চা এনে সাদাত আর নিশিকে দিল। সাদাত সিরাতকে প্রশ্ন করল, আপনার জন্য আনেননি? আপনি খাবেন না? সিরাত কিছু বলার আগেই নিশি হেসে বলল, সিরাত খুব একটা চা খায় না, তুমি খাও। সিরাত ট্রে রান্নাঘরে রেখে এসে সোফায় বসল। সাদাত চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বাহ, আপনি তো দেখছি বেশ ভালো চা বানান। সিরাত সৌজন্যমূলক হাসলো, কিছু বলল না। বসার ঘরে টুকটাক কথা হচ্ছে। নিশি আর সাদাতই বেশি কথা বলছে, আর সিরাত মাঝে মাঝে সায় মিলাচ্ছে। সাদাত মাঝে মাঝে সিরাতকে 2-1টা প্রশ্ন করছে। এতক্ষণে সিরাত এইটুকু বুঝতে পারল সাদাত অনেক মিশুক প্রকৃতির, তার ব্যবহারও অনেক ভালো। নিশি আর সাদাত স্কুল থেকে একসাথে। নিশি জেনারেল লাইনে মাস্টার্স করছে, আর সাদাত ইন্টার্নি করছে। সাদাত একজন ডাক্তার,
কিছুক্ষণ হয়েছে সাদাত চলে গিয়েছে। সিরাতের চাচিও এইমাত্র আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য বেরিয়েছে। সিরাত দরজা বন্ধ করে ভেতরে আসলো। মূলত সিরাতের চাচির বোনের বাসায় দাওয়াত ছিল। নিশির ভালো লাগছিল না, তাই যায়নি। নিশি সাদাতকে অনেকবার বলেছিল রাতে এখানে খেয়ে যেতে, কিন্তু সাদাত জরুরি কাজ আছে বলে চলে গিয়েছে। রাতের খাওয়া দাওয়া শেষে নিশি আর সিরাত এক বিছানায় শুয়ে আছে। দুই বোন শুয়ে শুয়ে গল্প করছে। গল্পের মধ্যে নিশি জিজ্ঞেস করলো, আচ্ছা সারাদিনে দুলাভাই তোকে একবারও ফোন দিল না? সিরাত থমকে গেল। আহনাফ গত 3 দিনে এখন পর্যন্ত একবারও ফোন দেয়নি তাকে। সিরাত আমতা আমতা করে বলল, হয়তো ব্যস্ত আছে অনেক। নিশি ধমকিয়ে বলল, তুই চুপ থাক, ব্যস্ত আছে। এত ব্যস্ত যে বউয়ের খোঁজ নিবে না? সিরাত চুপ করে রইল। কি বলবে তার মাথায় আসছে না। তখনই ফোন বেজে উঠল। সিরাত উঠে বসে ফোনের স্ক্রিন দেখল, অপরিচিত নাম্বার। নিশি উৎসাহ নিয়ে বলল, কিরে দুলাভাই ফোন দিয়েছে? সিরাত দুই পাশে মাথা নাড়ল। নিশির উৎসাহ মিলিয়ে গেল। বিষণ্ণতা নিয়ে নিশি আধশোয়া হয়ে উঠে বসল। নিশির চোখের ইশারা দিয়ে জিজ্ঞেস করল, তাহলে? জানি না। এর মধ্যে কল কেটে গিয়েছে। সাথে সাথে পুনরায় কল আসলো। নিশি চোখের ইশারায় আশ্বস্ত করে কল রিসিভ করতে বলল। সিরাত কল রিসিভ করে সালাম দিল, কিন্তু কোনো উত্তর আসলো না। সিরাত এখন রীতিমতো বিরক্ত। এত রাতে কল দিয়ে চুপ করে রয়েছে দেখে। তারপরও সিরাত শান্ত কণ্ঠে বলল, কে বলছেন? সাথে সাথে পাশ থেকে নিশি বলল, কে কল করেছে? সিরাত পুনরায় বলল, কে বলছেন? সাথে সাথে অপর পাশের ব্যক্তি কল কেটে দিল। সিরাতের খুব বিরক্ত লাগলো। নিশি জিজ্ঞেস করলো, কে কল দিয়েছে? সিরাত বিরক্তির ছাপ মুখে স্পষ্ট রেখে শুয়ে নির্বিকার কণ্ঠে বলল, জানি না, কিছু তো বলল না। সিরাতকে বিরক্ত দেখে নিশি আর কিছু বলল না, শুয়ে পড়ল। সিরাতের মনে একবারের জন্য মনে হয়েছিল হয়তো আহনাফ ফোন দিয়েছে, কিন্তু আহনাফ দেয়নি। ভাবতেই খানিকটা খারাপ লাগলো। পর মুহূর্তে নিজেকে সামলিয়ে ভাবল, আমার কেন খারাপ লাগছে? আমার এমন ভাবনা হওয়াটাই ভুল ছিল। উনি কেন আমাকে ফোন দিবেন? তারপরও কোথাও যেন খারাপ লাগা কাজ করছে। আর কিচ্ছু ভাবল না সিরাত। নিজের অজান্তে মনের কোণ থেকে এক চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সকাল 10টার দিকে সিরাতের চাচার বাসায় হাজির হন নাদিয়া বেগম। ততক্ষণে সিরাতের চাচা চাচি বাসায় চলে এসেছিল। নাদিয়া বেগম কিছু সময় বসে সিরাতকে নিয়ে চলে আসেন। সিরাত নিজের রুমে এসে লাগেজ থেকে একটা সুতির থ্রিপিস নিয়ে পেছনে ঘুরতেই দেখল আহনাফ দাঁড়িয়ে রয়েছে। সিরাত থতমত খেয়ে গেল, উনি এখানে? কিন্তু উনার তো আরও 3 দিন পর বাসায় আসার কথা ছিল। আহনাফ অদ্ভুতভাবে সিরাতের দিকে তাকিয়ে আছে। তা দেখে সিরাত ইতস্তত করে বলল, কিছু বলবেন? আহনাফ কিছু বলল না, রুম থেকে বেরিয়ে আসলো। সিরাত আহনাফের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল। বাইরে প্রচুর গরম, ঘেমে একাকার হয়ে গিয়েছিল সিরাত, যার জন্য টানা 1 ঘন্টা গোসল করে বের হলো। সিরাত বের হতে দেখল আহনাফ সোফায় বসে কোলের ওপর বালিশ রেখে তারপর ল্যাপটপ রেখে কিছু একটা করছে। তখনই আহনাফ সিরাতের দিকে তাকালো। সিরাত চমকে উঠল। আহনাফ বিরক্ত মাখা কণ্ঠে বলল, গোসল করতে এত সময় লাগে বুঝি? মা তোমার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছেন। সিরাত হন্তদন্ত হয়ে বলল, আমি এক্ষুনি যাচ্ছি। কথাটা বলে সিরাত যেতে নিলে আহনাফ বলে উঠল, দাঁড়াও, কোথায় যাচ্ছ? মা নিচে নেই, তারা বেরিয়ে পড়েছে। তোমার মতো কাণ্ড জ্ঞানহীনের জন্য আর কত সময় অপেক্ষা করবে? আমি চলে যেতে বলেছি। সিরাত হতাশ হয়ে আহনাফের দিকে তাকালো। মনে মনে নিজের ওপর রাগ লাগছে। সে তো জানতো তারা এখন বের হবে গ্রামের বাড়ির উদ্দেশ্যে, তাও কেন সিরাত এত সময় নিয়ে গোসল করলো? তার আরও আগে বের হওয়া উচিত ছিল। নিজের ওপর রাগ লাগছে অনেক। আহনাফ পুনরায় নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। সিরাতের মাথায় পেঁচানো তোয়ালে খুলে বারান্দায় মেলে দিয়ে আসলো। তারপর ধোঁয়া ভেজা কাপড় চোপড়ের বালতি নিয়ে ছাদে চলে আসলো। ছাদে কাপড় চোপড় মেলে দিয়ে একপাশে এসে দাঁড়ালো। আকাশে কালো মেঘ, তবুও রোদ নেই। তার মধ্যে রয়েছে নির্মল বাতাস, যা সিরাতের চুলকে বারবার স্পর্শ করে এলোমেলো করে দিচ্ছে। সিরাত খানিকক্ষণ ছাদে দাঁড়িয়ে রইল। পরিবেশটা তার অনেক ভালো লাগছে। এর আগে 2বার ছাদে এসেছিল, তখন প্রচণ্ড রোদ ছিল। আজকে রোদের তাপ কম। কিছু সময়ের মধ্যে চোখের পলকে ঝুম করে বৃষ্টি নামল। সিরাত দ্রুত মেলে দেওয়া কাপড় চোপড় নামিয়ে পুনরায় বালতিতে রাখল। তারপর সিঁড়ির কাছে রেখে দিয়ে আসলো। আজকে সিরাতের বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে অনেক। 7-5 আর না ভেবে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ালো। মিনিট 10 পরে নেমে আসলো। তার অনেক ঠান্ডা লাগছে, না হলে আরও অনেক সময় ভিজবার ইচ্ছা ছিল। সিরাত রুমে ধীর পায়ে ঢুকে চারপাশে চোখ বুলালো। আহনাফ রুমের কোথাও নেই। সিরাত স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাতের বালতি বারান্দায় রেখে দ্রুত লাগেজের ভেতর থেকে কামিজ বের করল। তখনই আহনাফের কণ্ঠ শুনে থমকে গেল সিরাত। চুপ করে রইল। আহনাফ পুনরায় বলল, এই অবেলায় বৃষ্টিতে কেন ভিজেছ? সিরাত উঠে দাঁড়িয়ে বলল, এমনি। আর 1 মিনিটও দাঁড়ালো না, দ্রুত ওয়াশরুমে চলে গেল। আহনাফের এভাবে দাঁড়িয়ে থাকতে অনেকটা লজ্জা লাগছিল সিরাতের। পুরো ভিজে গেছে সে। খানিক সময় পুনরায় গোসল করে বের হলো সিরাত। সিরাত বের হতে আহনাফ রাগান্বিত কণ্ঠে বলল,
গাধা নাকি তুমি? বৃষ্টিতে ভিজে এখন আবার এত সময় নিয়ে গোসল করলে কেন? 1 ঘন্টা গোসল করতেই তো বৃষ্টিতে ভিজেছ, তাহলে এখন আবার এত সময় কেন গোসল করলে? ঠান্ডা লাগে যদি। আহনাফের শেষ কথাটা শুনে থমকে গেল সিরাত। সিরাতকে চুপ থাকতে দেখে আহনাফ দ্বিগুণ রাগ দেখিয়ে বলল, কথা বলছো না কেন? কথাটা খানিকটা জোরে বলছে আহনাফ, যার কারণে কেঁপে উঠল সিরাত। পর মুহূর্তেই সেদিন রাতের কথা মনে পড়তেই সিরাত রাগ দেখিয়ে বলল, আমার ঠান্ডা লাগলে তাতে আপনার কি? আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না। আহনাফ অবাক হয়ে গেল সিরাতের কথায়। রাগের আভা তার মুখ থেকে বিলীন হয়ে গেল। কিছু বলতে নিয়েও আর কিছু বলল না। সিরাত বারান্দায় চলে আসলো। তার অনেক রাগ লাগছে। সেদিন আহনাফ যেভাবে বিবেকহীনের মতো রাতে রাস্তায় রেখে এসেছিল, এখন তার বিবেকবোধ কোথা থেকে আসছে? এখনও বিবেকবোধ থাকার দরকার নেই। সিরাত বারান্দায় ভেজা কাপড় চোপড় মেলে দিয়ে রুমে আসলো। রুমে আসতে চমকে উঠল সে। রুমে আসতেই সিরাত চমকে উঠল। আহনাফ সিরাতকে আসতে দেখে বলল, দ্রুত খেতে আসো, বেলা অনেক হয়ে গেছে। কথাটা বলে আহনাফ রুম থেকে চলে গেল। সিরাত কতক্ষণ আহনাফের যাওয়ার পানে তাকিয়ে থেকে নিচে নেমে আসলো। খাবার টেবিলের সামনে আসতেই সিরাত অবাক নয়নে আহনাফের দিকে তাকালো। আহনাফ তা দেখে সিরাতকে বলল, দ্রুত খেতে বসো। সিরাত আহনাফের কথা অনুযায়ী চেয়ার টেনে বসে পড়ল। বিস্মিত সে। আহনাফ সিরাতের সামনে একটা প্লেট নিয়ে ভাত বাড়ল। তাদের তরকারি দিয়ে নিজে সিরাতের বিপরীতে পাশের চেয়ারে বসলো। আহনাফ সব খাবার গরম করে টেবিলে সাজিয়ে রেখেছে। নাদিয়া বেগম আগেই সিরাতকে বলেছিল রান্না করা আছে, শুধু গরম করে নিলেই হবে। কিন্তু সিরাত আহনাফকে দেখে বিস্মিত। আহনাফ প্লেটের দিকে তাকিয়ে খাবার খেতে খেতে বলল, আমার দিকে আর একবারও তাকিয়ে থাকলে চোখ তুলে ফেলবো তোমার। দ্রুত খাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। সিরাত দ্রুত প্লেটের দিকে তাকালো। এখন তার অনেক অস্বস্তি লাগছে। এত সময় আহনাফের দিকে তাকিয়েছিল, আহনাফ কি ভাবলো ভেবে অস্বস্তিতে তুলতে পারছে না সে। স্তব্ধ হয়ে বসে রয়েছে। আহনাফ এভাবে সিরাতকে বসে থাকতে দেখে নির্বিকার কণ্ঠে বলল, তোমার কি খাবার পছন্দ হয়নি? সিরাত প্লেটের দিকে তাকিয়ে দুই পাশে মাথা নাড়ালো। আহনাফ ব্যস্ত হয়ে বলল, তাহলে খাচ্ছ না কেন? সিরাত দিকে তাকিয়ে বলল, এমনি। আহনাফের কপালে সরু ভাঁজ পড়ল সিরাতের কথা শুনে। সিরাত খাওয়া শুরু করলো। আহনাফের কপালের ভাঁজ সোজা হয়ে গেল। সেও খাওয়া শুরু করলো। খাওয়ার ভেতর তাদের দুজনের মধ্যে আর কোনো কথা হয়নি। খাওয়া আগে আহনাফের শেষ হয়। সে সবকিছু রান্নাঘরে নিয়ে গুছিয়ে রাখে। তারপরে উপরে গিয়ে কিছু ফাইল নিয়ে নিচে নেমে আসে। এক পলক সিরাতের দিকে তাকিয়ে সোফায় বসে পড়ে। হাতের ফাইলগুলো সামনে ছোট টেবিলের উপর রেখে মনোযোগ সহকারে দেখা শুরু করে। সিরাত খাওয়া শেষে রান্নাঘরে গিয়ে দেখে আহনাফ সব এঁটো থালা বাসন ধুয়ে রেখেছে। সিরাত নিজের প্লেট ধুয়ে রান্নাঘর থেকে বের হয়ে দেখে আহনাফ সোফায় বসে মনোযোগ দিয়ে ফাইল পড়ছে। সিরাত একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উপরে চলে আসলো। আহনাফ রুমে থাকলে তো এই দুপুর তাকে নিচের সোফায় বসে কাটাতে হতো। সিরাত রুমে এসে একটা কাঁথা গায়ে মুড়ি দিয়ে শুয়ে পড়ল। গুটিসুটি মেরে শুয়ে আছে সে। অনেক শীত লাগছে তার। এভাবে শুয়ে একসময় ঘুমিয়ে পড়ল সিরাত। ঘুম ভাঙতেই চারপাশে তাকিয়ে দেখল রুম অন্ধকার। হয়তো সন্ধ্যা হয়ে গিয়েছে। সিরাত অনেক কষ্টে উঠে বসল। মাথা অনেক ভার হয়ে রয়েছে তার। অনেক কষ্টে বিছানা থেকে নামল। গা গরম অনুভব করছে। রুমের লাইটে জ্বালিয়ে দেখল রুমে কোথাও পানি নেই। অনেক পানি তৃষ্ণা পেয়েছে তার। গলা শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। শরীরে একটুও শক্তি পাচ্ছে না যে নিচে গিয়ে পানি খাবে। তবুও নিচে চলে আসলো। সোফার দিকে তাকিয়ে দেখলো আহনাফ নেই। ধীর পায়ে খাবার টেবিলের দিকে এগিয়ে আসলো। কাঁপা কাঁপা হাতে জগ দিয়ে পানি ঢাললো গ্লাসে। পানি খেয়ে গ্লাস টেবিলে রেখে পেছনে ফিরতে নিলেই মাথা ঘুরিয়ে আনলো। টেবিলে হাত ঠেকিয়ে নিজেকে সামলালো। কিছু সময় দাঁড়িয়ে থেকে যেতে উদ্ধত হতেই পা বাড়াতেই ঘুরে পড়ে যেতে নিল। তখনই কেউ তাকে বাহুডোরে আবদ্ধ করে নিল। সিরাত পিটপিট করে চোখ মেলে তাকিয়ে দেখল আহনাফ তাকে ধরে রেখেছে। আহনাফ এক হাত উঠিয়ে সিরাতের কপালে রাখল। গা জ্বরে পুড়ে যাচ্ছে। ওষ্ঠধর কাঁপছে তার। আহনাফ পাঁজাকোলা করে সিরাতকে নিয়ে উপরে চলে আসলো। সিরাতকে বিছানায় শুয়ে দিয়ে কাঁথা গায়ে দিয়ে দিল। ড্রয়ার থেকে থার্মোমিটার নিয়ে এসে সিরাতের পাশে বসলো। জ্বর মেপে দেখল 103 ডিগ্রি ফারেনহাইট। আহনাফ ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7:30 বাজে। দ্রুত নিচে গিয়ে একটা বাটিতে পানি আর রুমাল নিয়ে আসলো। পানি ভর্তি বাটি বিছানার পাশে টেবিলে রাখলো। রুমাল ভাঁজ করে পানিতে ভিজিয়ে নিংড়ে সিরাতের কপালের ওপর রাখল। কিছু সময় পর রুমাল আবার পানিতে ভিজিয়ে সিরাতের কপালে রাখল। খানিক সময় এমন করতে থাকলো আহনাফ। মনে হচ্ছে জ্বর অনেকটা কমেছে। পুনরায় থার্মোমিটার দিয়ে জ্বর মাপল 101 থেকে 102 এর মাঝামাঝি। আহনাফ নিচে এসে সিরাতের জন্য স্যুপ রান্না করলো। 10 থেকে 15 মিনিট পর স্যুপের বাটি নিয়ে রুমে আসলো। সিরাত চুপচাপ শুয়েছিল। আহনাফ বিছানার পাশে দাঁড়িয়ে বলল, উঠে বসো, তাড়াতাড়ি খেয়ে ওষুধ খেয়ে নাও। সিরাত আহনাফের কথা কর্ণকুহর করল ঠিকই, কিন্তু উঠে বসল না। ঠাই শুয়ে রয়েছে। আহনাফ ভ্রু কুচকে বিরক্তি নিয়ে বলল, এই মেয়ে, কি বলছি শুনতে পাওনি? সিরাত চোখ মুখে ভাঁজ ফেলে আহনাফের দিকে তাকালো। আহনাফ বিরক্তি নিয়ে সিরাতের দিকে তাকিয়ে রয়েছে। সিরাত উঠে বসার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। আহনাফ সুপের বাটি বিছানার পাশে টেবিলের উপর রাখলো। সিরাতের দিকে ঝুঁকে হাত ধরে টেনে উঠালো।
একটা বালিশ সিরাতের পিঠের পিছনে দিয়ে দিল। সিরাত পিঠ ঠেকিয়ে বসে রয়েছে। আহনাফ সিরাত সামনে বসে সুপের বাটি তার দিকে এগিয়ে খেতে ইশারা করল। সিরাত হাত বাড়িয়ে বাটি নিজে নিতে নিলে আহনাফ শান্ত কণ্ঠে বলল, তোমাকে ধরতে হবে না, আমি বাটি ধরে রেখেছি, তুমি খাও। সিরাত উপর নিচে মাথা নাড়িয়ে কাঁপা কাঁপা হাতে চামচ ধরল। কিছুতেই শক্তি পাচ্ছে না। আহনাফ সিরাতের হাত ধরে বলল, থাক, তুমি পারবে না, আমি খাইয়ে দিচ্ছি। সিরাত ড্যাব ড্যাব করে আহনাফের দিকে তাকালো। আহনাফ সিরাতের হাত সরিয়ে দিয়ে নিজে খাইয়ে দিতে লাগলো। সিরাত চুপচাপ খেতে থাকলো। 3 চামচ খেয়ে সিরাতে বাধা দিয়ে বলল, আর খাবো না। আহনাফ চোখ রাঙিয়ে বলল, সম্পূর্ণটুকু খেতে হবে। সিরাত অনিচ্ছা সত্ত্বেও আরও 2 বার খেলো। তারপর আবার বাধা দিয়ে বলল, আর খেতে পারবে না সে। আহনাফও আর কিছু বলেনি। ঔষধ আর পানির গ্লাস এগিয়ে দিল সিরাতের দিকে। সিরাত ঔষধ ও পানির গ্লাস হাতে নিল। ঔষধ খেয়ে পানির গ্লাস পুনরায় আহনাফের দিকে এগিয়ে দিল। আহনাফ গ্লাস হাতে নিয়ে উঠে দাঁড়ালো। নির্বিকার কণ্ঠে বলল, শুয়ে ঘুমিয়ে যাও, জ্বর কমে যাবে। বলেই আহনাফ সুপের বাটি আর পানির গ্লাস নিয়ে নিচে চলে আসলো। সিরাত সোজা হয়ে বসে পিঠের নিচের বালিশ মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল। শুয়ে আনমনে আহনাফের কথা ভাবতে লাগলো। আহনাফের যত্ন নেওয়া তার কাছে ভালো লাগছে। আনমনে হেসে উঠল সিরাত। আহনাফ সোফায় বসে রয়েছে। রুমে হালকা আলোয় আলোকিত সবকিছু। আহনাফ সোফায় বসে রয়েছে। রাত 3টে বাজে এখন। এত সময় সে কিছু কাজ করতেছিল। আর কিছু সময় পরপর সিরাতের কপালে হাত রেখে দেখছে জ্বর বাড়ছে কিনা। আহনাফ আবার উঠে সিরাতের কাছে গেল। সিরাত গুটিসুটি মেরে গায়ে কাঁথা মুড়িয়ে শুয়ে রয়েছে। জ্বরের প্রভাব অনেকটাই মুখে স্পষ্ট ফুটে উঠেছে। ফ্যাকাশে হয়ে রয়েছে মুখশ্রী। মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। শুষ্ক ঠোঁট অনবরত কাঁপছে তার। তারপরও মুখে এক অদ্ভুত মায়া বিরাজ করছে। আহনাফ এক দৃষ্টিতে কিছু সময় সিরাতের দিকে তাকিয়ে রইল। সিরাতের দিকে একটু ঝুঁকে কপালে হাত রাখল। হাত পুড়ে উঠল তার। আবার অনেক জ্বর উঠেছে সিরাতের। এত সময় গোসল করে পরে বৃষ্টিতে ভিজার কি দরকার ছিল? ভেবেই বিরক্ত মুখে তাকালো সিরাতের দিকে। তারপর বলল, আসলে গাথা একটা। বলেই দ্রুত আবার পানি ভর্তি বাটি আর রুমাল নিয়ে এসে জলপট্টি দিতে লাগলো। ঘণ্টাখানেক পর জ্বর নামল সিরাতের। আহনাফ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কপাল থেকে রুমাল উঠিয়ে বাটির পাশে রাখল। নিচে বসে বিছানার ওপর এক হাত রেখে তার উপর মাথা দিয়ে আধশোয়া হয়ে রইল। আরেক হাত সিরাতের কপালের ওপর দিয়ে রাখল। এভাবেই ঘুমিয়ে পড়ল আহনাফ। জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে রুমে। এই চাঁদের আলো সাক্ষী হয়ে রইল তাদের সুন্দর মুহূর্তের। সকালে স্নিগ্ধ হাওয়া পুরো রুম জুড়ে বিরাজমান। জানলা দিয়ে ক্রমাগত আসা হাওয়াতে জানলার পর্দাগুলো উড়ছে। পুরো রুম জুড়ে এক ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। পুরো রুম বাহিরের সূর্যের আলোতে আলোকিত, যা জানান দিচ্ছে সকাল হয়েছে অনেক আগেই। সিরাত ঘুম ঘুম চোখে উঠে বসল। ডান হাত উষ্ণ ছোঁয়ায় কারো হাতের মধ্যে আবদ্ধ অনুভব করাতে সেদিকে তাকালো। তাকাতেই চোখজোড়া বড় বড় হয়ে গেল সিরাতের। থমকে গেল সে। আহনাফ তার হাতের মুঠে শক্ত করে আবদ্ধ করে রেখেছে সিরাতের হাত। তার পাশেই বিছানার ওপর নিজের মাথা দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। সিরাত ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আহনাফের দিকে। দেখে মনে হচ্ছে অনেক গভীর ঘুমে আচ্ছন্ন সে। কপালের ওপর এলোমেলো চুলগুলো বিরাজমান। আহনাফের এলোমেলো চুল দেখে সিরাতের মনে এক ভয়ানক ইচ্ছা পোষণ হলো। তার অনেক ইচ্ছা হচ্ছে আহনাফের এলোমেলো চুলগুলোয় হাত দিয়ে ঠিক করে দিতে। মনের অজান্তেই হাত বাড়িয়ে দিল সে। পর মুহূর্তে হাত গুটিয়ে নিল। না না, এটা অন্যায়। এই অধিকার তো উনি আমাকে দেননি। আচ্ছা, উনি কি সারা রাত এভাবেই ছিলেন? আমার এত যত্ন নিচ্ছেন, কিন্তু কেন? শুধুমাত্র আমার জ্বর বলে? সিরাত কিছু সময় আহনাফের দিকে তাকিয়ে থেকে আনমনে হেসে উঠল। কালকে তার জন্য আহনাফের মুখে চিন্তার ছাপ দেখেছে সিরাত। ব্যাপারটা তার অনেক ভালো লেগেছে। ভাবতেই মনে গহীনে এক সুপ্ত অনুভূতি দোলা দিচ্ছে। কিন্তু এই অনুভূতির নাম তার জানা নেই। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মনে। পর মুহূর্তে সিরাত আনমনে ভাবল, এটা তো অন্যায়। উনি তো আমাকে হয়তো কোনোদিন স্ত্রীর মর্যাদা দিবেন না। কথাটা ভেবেই এক চাপা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো ভেতর থেকে। বিষণ্ণতায় ছেয়ে গেল মন। বিছানা থেকে নামার জন্য আহনাফের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়াতে নিতেই জেগে গেল আহনাফ। ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে বলল সে, কি সমস্যা তোমার? সিরাত আমতা আমতা করে নিজের হাতের দিকে ইশারা করে বলল, আমার হাত। আহনাফ সিরাতের ইশারা অনুযায়ী তাকালো। সে এতক্ষণ খেয়াল করেনি যে সিরাতের হাত সে ধরে রেখেছে। সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। ঘুমের ভাব গায়েব হয়ে গেল তার। উঠে খানিকটা সিরাতের দিকে ঝুঁকে কপালে হাত দিতে নিলেই সিরাত পিছিয়ে গিয়ে মুখে হাসির আভা এনে বলে, আমি ঠিক আছি। আহনাফ হাত বাড়িয়ে সিরাতের কপালে রাখল। এখন জ্বর নেই। আহনাফ টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। সিরাত বিছানা থেকে বিছানা গুছিয়ে রাখল। লাগেজ থেকে একটা 3 পিস বের করে নিয়ে বসে রইল। আহনাফ ওয়াশরুম থেকে বের হতেই সিরাত উঠে দাঁড়ালো। গোসলের জন্য ওয়াশরুমে যেতে উদ্যত হতেই আহনাফ বলে উঠল, 5 মিনিটের মধ্যে গোসল করে বের হবে। সিরাত অবাক হয়ে বলল, মানে? 5 মিনিটের 1 মিনিট বেশি হলে আমি দরজা ভেঙে ফেলব। যদি মানসম্মান রাখতে চাও তাহলে 5 মিনিটের ভেতর গোসল করে বের হবে। কথাটা বলে আহনাফ রুম থেকে বেরিয়ে গেল। সিরাত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল।
আহনাফের কথাগুলো পুনরায় মস্তিষ্কে আওড়াতেই দ্রুত ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে সিরাত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। নিজে নিজে বলল, যাক বাবা, 5 মিনিটের ভেতর বেরিয়েছি। সিরাতের স্বস্তির ভাবনায় এক বালতি পানি ঢেলে আহনাফ বলল, যে না, আপনি পুরো 12 মিনিট পর বের হয়েছেন। সিরাত হতভম্ব হয়ে পাশে ফিরে তাকালো। তার কাছে তো 5 মিনিটই মনে হলো, 12 মিনিট হলো কখন? বুঝতেই পারল না। তখনই আহনাফ বলল, তোমার মতো গাধা বুঝবেও না কিভাবে 12 মিনিট হলো। সিরাত চমকে আহনাফের দিকে তাকিয়ে রইল। উনি কিভাবে বুঝলো? আমি মনে মনে এইটা ভাবতেছিলাম। কথাটা ভাবার মধ্যে আহনাফের তাকে গাধা বলার ব্যাপারে খেয়াল হতেই প্রচুর বিরক্ত নিয়ে বলল, কি গাধা গাধা বলেন? আমার অনেক সুন্দর একটা নাম আছে, সিরাত। বুঝলেন, আমার নাম সিরাত। শেষের লাইনটা একটু জোরে চেঁচিয়ে বলছে। আহনাফ ভ্রু কুচকে আয়না থেকে সিরাতের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, সাধে কি তোমাকে গাধা বলি? গাধার যেমন বোধ বুদ্ধি নাই, তোমারও ঠিক একই অবস্থা। আমি তো বেশি দূরে নাই। শুধু শুধু নিজের বুদ্ধি খাটিয়ে চেঁচিয়ে না বললেও হতো। সিরাত অগ্নি চোখে আহনাফের দিকে তাকালো। আহনাফ ঘড়ি পড়ার দিকে মনোযোগ দিয়ে বলল, আজকে বৃষ্টি হলে আবার ভিজতে যেও না। আজকে কারো জ্বর উঠলে আমি যত্ন নিতে পারবো না। কথাটা সিরাতের কেন জানি গায়ে লাগলো। সে তো আর কাউকে বলেনি তার যত্ন নিতে। যা করেছে সব নিজের ইচ্ছায় করেছে, তাহলে তাকে কেন কথা শোনাচ্ছে? সিরাত কপট রাগ দেখিয়ে বলল, দেখুন, আপনি যা করছেন নিজ ইচ্ছায় করেছেন। আমি আপনাকে একবারও বলিনি আমার যত্ন নিতে। এমনিতেই বিয়ে করে অনেক বড় করুণা করেছেন। আপনার আর কোনো করুণার আমার দরকার নেই। আহনাফকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সিরাত বারান্দায় চলে গেল। আহনাফ বিড়বিড় করে কিছু একটা বলে নিচে চলে গেল। অনেক সময় পর সিরাত রুমে আসলো। পুরো চোখ বুলিয়ে দেখলো আহনাফ রুমের কোথাও নেই। সিরাত ভাবল, উনাকে দেখে তো মনে হলো হসপিটালে গেছেন, না খেয়ে বেরিয়ে গেলেন নাকি। পর মুহূর্তেই তখন আহনাফের বলা কথাগুলো মনে পড়তেই মনে রাগ হতে লাগলো। রাগে বলল, যা ইচ্ছে তাই করুক, না খেয়ে গেলে তাতে আমার কি? কথাটা বলে সিরাত নিচে নেমে আসলো। রান্নাঘরে ঢুকে এক অপরিচিত মহিলাকে দেখে সন্দেহের কণ্ঠে বলল, আপনি কে? আর ভিতরে কিভাবে আসলেন? আর রান্নাঘরে কি করছেন? মহিলাটি সিরাতকে দেখে হাসি মুখে একটু সামনে এগিয়ে বললেন, আমি রাবেয়া, এই বাসার কাজের লোক। এতদিন গ্রামের বাড়ি ছিলাম বলে আসা হয়নি। তুমি নিশ্চয়ই আহনাফ বাবার বউ? সিরাত সৌজন্যমূলক হাসি দিয়ে উপর নিচে মাথা নাড়াল। রাবেয়া বলল, তা আম্মাজান, তুমি বলে অসুস্থ? আহনাফ বাবা যাওয়ার সময় বলে গিয়েছে তুমি নিচে আসা মাত্রই তোমাকে খেতে দিতে। তুমি আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। সিরাত গিয়ে টেবিলে বসল। তার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। রাবেয়া আসতে সিরাত প্রশ্ন করল, আচ্ছা খালা, উনি কি খেয়ে বের হয়েছেন? রাবেয়া বুঝতে না পেরে বললেন, আহনাফ বাবা? সিরাত মাথা নাড়ল। রাবেয়া হতাশা কণ্ঠে বললেন, না আম্মাজান, আহনাফ বাবাকে কতবার বললাম খেয়ে যেতে, কিন্তু আহনাফ বাবার নাকি জরুরি কাজ আছে, তাই পরে ক্যান্টিনে খেয়ে নিবে বলেছে। সিরাত আস্তে করে বলল, ওহ। সিরাত খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে গিয়েছিল দুপুরে রান্না করতে, কিন্তু রাবেয়া জোর করে সিরাতকে পাঠিয়ে দিল। সেই নাকি রান্না করবে। সিরাত সোফায় বসে একটা খবরের কাগজ পড়ছিল মনোযোগ দিয়ে। এমন সময় কলিং বেল বাজতেই সিরাত বিরক্ত হলো। উঠে দরজা খুলে দেখলো তার চাচাতো বোন নিশি এসেছে। সে কিছু কেনাকাটা করতে যাবে, তাই সিরাতকেও সাথে নিতে এসেছে। সিরাত এমনিতেও বাসায় একা একা ভালো লাগছে না, তাই দ্রুত রেডি হয়ে রাবিয়াকে বলে নিশির সাথে চলে গেল। সিরাত বাড়ির বাহিরে বের হয়ে দেখল সাদাত গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। নিশি বলল, সাদাতও নাকি তাদের সাথে যাবে। সিরাতের খানিকটা অস্বস্তি লাগলো, কারণ সাদাতের সাথে সে বেশি একটা পরিচিত না। সিরাত খুব পরিচিত ছাড়া অন্য কারোর সাথে বেশি একটা মিশে না। সাদাতের গাড়িতে করে তারা একটা শপিং মলে গিয়েছে। গাড়িতে সাদাত তেমন একটা কথা বলেনি। সিরাতের দিকে করুণভাবে তাকিয়েছিল, যা সিরাতের নজরে পড়েছে। সাদাত তাদের নামিয়ে দিয়ে চলে গিয়েছে। নিশি অনেকবার থাকতে বলেছিল, কিন্তু তার জরুরি কাজ আছে বলে চলে যায়। সিরাতের বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে। নিশি আর ভেতরে আসেনি। সিরাতকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে চলে গিয়েছে। নিশি তার এক বান্ধবীর জন্মদিনে গিয়েছিল, পরে সাথে সিরাতকেও নিয়ে গিয়েছে। যেহেতু সিরাত বাসায় একা, তাই ভেবে দরজা খুলে দেওয়ার পর রাবেয়ার থমথমে মুখ দেখে সিরাত কারণ জানতে চাইলে রাবেয়া কিছু বলল না। এত সময় বাইরে ছিলে, ফ্রেশ হয়ে নাও আম্মাজান। কথাটা বলে রান্নাঘরের দিকে চলে গিয়েছে। সিরাত কিছু বুঝতে পারল না। সকালে তাকে হাসি খুশি দেখেছে, এখন থমথমে। সিরাত আর কিছু না ভেবে উপরে চলে আসলো। রুমে এসে দেখল রুম অন্ধকার। লাইট জ্বালিয়ে পেছনে ফিরতেই থমকে গেল সে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আহনাফের চোখ হালকা লাল বর্ণ দেখাচ্ছে। সিরাত থমকে দাঁড়িয়ে রইল। আহনাফ উঠে সিরাতের দিকে এগোতেই সিরাত পিছিয়ে গেল। আহনাফ সিরাতের কাছে আসতে সিরাত রুম থেকে বেরিয়ে যেতে নিলে হাতে জোরে ব্যথা অনুভব হতেই দাঁড়িয়ে গেল। ব্যথায় চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল। আহনাফ সিরাতের কোণের কাছে ধরে টান দিলে সিরাত আহনাফের দিকে তাকালো। আহনাফ ক্ষিপ্ত কণ্ঠে বলল, ফোন ধরনি কেন? কতবার ফোন দিয়েছি? অনেকটা চেঁচিয়ে বলল কথাটা। সিরাত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, খেয়াল করিনি। সিরাতের কথাটা যেন আহনাফের রাগকে আরও ক্ষিপ্ত করল। দ্বিগুণ রাগ দেখিয়ে আহনাফ বলল, খেয়াল কই থাকে তোমার? আর কার অনুমতিতে তুমি বাইরে গিয়েছিলে? সিরাত চুপ করে রইল। সিরাতের চুপ থাকা যেন আহনাফের রাগকে আরও বাড়িয়ে তুলছে।
আহনাফ চেঁচিয়ে বলল, আজ থেকে বাইরে বের হওয়া তোমার বন্ধ। কথাটা বলে সিরাতকে ধাক্কা দিয়ে বেরিয়ে আসলো আহনাফ। আকস্মিক ধাক্কায় তাল সামলাতে না পেরে সিরাত ছিটকে ফ্লোরে পড়ল। হাতে থাকা কাঁচের চুড়ি ভেঙে সব তার বাম হাতে বিঁধল। উঠে হাত চেপে বসে রইল সিরাত। নিজের অজান্তে চোখ দিয়ে অনবরত পানি ঝরছে তার। অনেক সময় পর উঠে ওয়াশরুমে চলে গেল। হাতে গাঁথা কাঁচগুলো বের করে ফেলল। হাতে পানি লাগতেই প্রচণ্ড জ্বালা করল, কিন্তু এই জ্বালা তার মনের জ্বালা থেকে কম। হাতে লেগে থাকা রক্ত পরিষ্কার করার সময় দেখল ডান হাতে কনুয়ের কাছে অনেকটা জায়গা জুড়ে কালশিটে দাগ পড়ে রয়েছে। সিরাত সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে আসলো। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। রুমের লাইট বন্ধ করে বিছানায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। অনেক সময় বাদে ঘুমিয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙতে আড়মোড়া ভেঙে উঠে বসল সিরাত। কিছু সময় বসে থেকে হাতের দিকে তাকাতেই চমকে গেল। তার দুই হাতে ব্যান্ডেজ করা, কিন্তু ব্যান্ডেজ কে করলো ভাবতেই আহনাফের কথা আসলো। দ্রুত সোফার দিকে তাকালো। সোফায় আহনাফকে ঘুমন্ত অবস্থায় পেল। গভীর ঘুমে আচ্ছন্ন সে। নিজের অজান্তে এক চিলতে হাসি ফুটল সিরাতের মুখে। হাতে ব্যথাও কালকের থেকে অনেকটা কম। পাশে তাকাতেই দেখল সাইড টেবিলে বাটিতে পানি আর রুমাল রাখা। তার মানে রাতে তার আবার জ্বর উঠেছিল। মুগ্ধ নয়নে তাকালো আহনাফের দিকে, কিন্তু খানিকক্ষণ বাদে বিরক্তি নিয়ে অন্যদিকে তাকালো। কালকের ঘটনা মনে পড়তে মন তিক্ত হয়ে উঠেছে। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। নাদিয়া বেগম সকাল সকাল চলে এসেছেন। খাবার টেবিলে সবাই বসা। সিরাত গায়ে এমনভাবে ওড়না জড়িয়ে রেখেছে যাতে ব্যান্ডেজ না দেখা যায়। নাদিয়া বেগম সিরাতের দিকে তাকিয়ে আহনাফের দিকে ইশারা করে পানি দিতে বলল। সিরাত গ্লাসে পানি ঢেলে এগিয়ে দেওয়ার সময় হাত থেকে ওড়না খানিকটা সরে যাওয়ায় বাম হাতে ব্যান্ডেজ দেখা যাচ্ছে। সেটা দেখে অবাক কণ্ঠে ফারিয়া বলল, এ কি সিরাত, তোমার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? সিরাত দ্রুত হাত ওড়না দিয়ে ঢেকে নিল। এক বিপাকে পড়ে গেল এখন সে। সবাইকে সে কি বলবে? যদি কালকের ঘটনার কথা বলে তাহলে নাদিয়া বেগম কষ্ট পাবে। ফারিহা সিরাতের পাশে চেয়ারে বসা ছিল। সিরাতের হাত ধরে দেখতে লাগলো। নাদিয়া বেগম চিন্তিত হয়ে বললেন, কিভাবে এমন হলো? সিরাত এক পলক আহনাফের দিকে তাকালো। সে প্লেটের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে খাচ্ছে, যেন এখানে কিছু হয়নি। টেবিলের সবার আকর্ষণ সিরাতের দিকে, শুধু আহনাফ বাদে। আহনাফের এমন কাণ্ড দেখে সিরাতের রাগ লাগলো। তার জন্য এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। নাদিয়া বেগম পুনরায় জিজ্ঞেস করলেন, কি হলো বলো? সিরাত আমতা আমতা করে বলল, আসলে মা, সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছিলাম, আর তখন চুড়ি ভেঙে হাতে গেঁথে গিয়েছিল। কথাটা বলে আহনাফের দিকে তাকাতেই দেখল আহনাফ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। সিরাত অন্যদিকে তাকালো। নাদিয়া বেগম ব্যস্ত হয়ে বললেন, দেখে চলবি তো, এরপর থেকে সাবধানে থাকবে। সিরাত ওপর নিচে মাথা নাড়ল। রোকেয়া বেগমের এসব ভালো লাগছে না। তিনি বিরক্তি নিয়ে বলে উঠলেন, খাবার টেবিলে এত নাটক দেখার ইচ্ছা আমার আর নেই, আমি উঠলাম। কথাটা বলেই তিনি উঠে চলে গেলেন। ফারিহা অবশ্য তার মাকে ডেকেছিল, কিন্তু রোকেয়া বেগম চলে গেলেন। সিরাত স্তব্ধ হয়ে বসে রইল। ফারিহা সিরাতের দিকে তাকিয়ে বুঝতে পারল তার মায়ের আচরণে সিরাত কষ্ট পেয়েছে। ফারিহা সিরাতের কাঁধে হাত রেখে বলল, মায়ের কথা শুনে কষ্ট পেও না, মা একটু অমনি। সিরাত অনিচ্ছা সত্ত্বেও মুখে হাসির আভা রেখে বলল, আমি কষ্ট পাইনি ফারিহা আপু। ফারিহা আহনাফের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, চলো এখন আমরা বের হই। আহনাফ ফারিহার কথায় সায় মিলিয়ে উঠে দাঁড়ালো। আহনাফ যাওয়ার পর ফারিহা নাদিয়া বেগমকে বলে বেরিয়ে পড়ল। নাদিয়া বেগম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সিরাতের দিকে তাকিয়ে বলল, ফারিহার সাথে আহনাফের বিয়ের কথা চলছিল। মূলত রোকেয়া তুলেছিল কথা। ফারিহাও রাজি ছিল। আমি তো ভেবেছিলাম তোর আর আহনাফের বিয়ের ব্যাপারটা ফারিহা সহজে মেনে নিবে না, কিন্তু ফারিহা সব ভালোভাবে মেনে নিয়েছে। ভালোই হয়েছে, ফারিহাও তোকে আপন করে নিয়েছে। সিরাত নাদিয়া বেগমের কথা শুনে অবাক হলো। নাদিয়া বেগম উঠে রান্নাঘরে গেলেন। সিরাত টেবিলে বসে আনমনে ভাবছে, তাহলে কি উনি ফারিহা আপুকে পছন্দ করেন? বিয়ের কথা যখন হচ্ছিল তাহলে নিশ্চয়ই উনিও ফারিহা আপুকে পছন্দ করে। আমার কারণে তাহলে তাদের বিয়েটা হলো না, আমি বাধা তাদের মধ্যে। উনি তাহলে ফারিহা আপুকে ভালোবাসেন, তাই আমাকে মেনে নেননি। কথাটা ভাবতেই আনমনে সিরাতের চোখ থেকে এক বিন্দু অশ্রুকণা গড়িয়ে পড়ল। দেখতে দেখতে পুরো এক সপ্তাহ কেটে গিয়েছে। সেই দিনে রাতের পর থেকে আহনাফের সাথে সিরাতের কথা হয়নি। একই ছাদের নিচে এক রুমে থেকেও তাদের মাঝে কোনো কথা হয়নি। পুরো এক সপ্তাহ আহনাফ অনেক ব্যস্ত ছিল। কখন অনেক সকালে বের হয়ে গিয়েছে, তারপর অনেক রাত করে বাসায় এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আবার কখন নাইট ডিউটি করে সারাদিন ঘুমিয়ে রয়েছে। মাঝে মাঝে চোখ পড়তেই সিরাত দ্রুত অন্যদিকে তাকিয়েছে। আজকে আহনাফের ছুটি, তাই সারাদিন বাসায় রয়েছে, কিন্তু সিরাতের সাথে কথা হয়নি। সিরাত মূলত আহনাফের সামনে পড়েনি ইচ্ছাকৃতভাবে। রাত 11টা বাজে। খাওয়া দাওয়া শেষে সোফায় নাদিয়া বেগম আহনাফ বসে কথা বলছেন। সিরাত রান্না করেছিল। রুমে যাওয়ার জন্য তাদের সামনে থেকে যেতেই নাদিয়া বেগম সিরাতকে দাঁড়াতে বলে।
সিরাত নাদিয়া বেগমের কাছে এসে দাঁড়ায়। নাদিয়া বেগম গম্ভীর কণ্ঠে আহনাফের দিকে তাকিয়ে বললেন, দেখো আহনাফ, আমি কোনো কথা শুনতে চাই না। সবাই যখন নিজের বউ নিয়ে যাবে এই ট্যুরে, তখন তুমিও তোমার বউকে নিয়ে যাবে। আর এই বাসায় আসার পর সিরাত কোথাও যায়নি, তুমি ওকে নিয়ে যাবে। সিরাত থমকে দাঁড়িয়ে রইল, কোথায় যাওয়ার কথা বলছে। নাদিয়া বেগম বলে উঠলেন, আশা করি আমার কথা তুমি শুনবে। কথাটা বলে নাদিয়া বেগম তার রুমে চলে গেলেন। আহনাফও উঠে নিজের রুমে চলে গেল। সিরাত আহনাফের পিছু পিছু গিয়ে বলল, দেখুন, আপনাকে বাধ্য হয়ে আমাকে নিয়ে যেতে হবে না, আমি মাকে বুঝিয়ে বলবো। আহনাফ ল্যাপটপ নিয়ে সোফায় বসেছিল মাত্র। সিরাতের দিকে এক পলক তাকিয়ে পুনরায় ল্যাপটপের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে বলল, কালকে অনেক সকাল সকাল বের হব, রেডি হয়ে থেকো, তোমার জন্য জানি দেরি না হয়। সিরাত বাধা দিয়ে বলল, আপনার আমাকে নিয়ে যেতে হবে না। আহনাফ বিরক্তি নিয়ে সিরাতের দিকে তাকিয়ে বলল, এত বেশি কথা বলো কেন তুমি? সিরাত থমকে দাঁড়িয়ে রইল। আহনাফ কিছুক্ষণ চুপ থেকে নির্বিকার কণ্ঠে বলল, ওখানে গিয়ে সবার সামনে এমনভাবে থাকবে যেন আর বাকি 5টা সাধারণ স্বামী স্ত্রীর মতো আমাদেরকে মনে হয়। আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই এমন থাকবে, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে মেনে নিয়েছি, শুধু আমার স্ত্রী হওয়া নাটক করবে। সিরাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পুনরায় আহনাফ তার কাজে মনোযোগ দিল। সকাল সকালই দ্রুত রেডি হয়ে গেল সিরাত। নাদিয়া বেগমকে বলে আহনাফের পিছু পিছু সিরাত বাইরে আসলো। ফারিহা গাড়ির সামনে দাঁড়িয়েছিল। সিরাতকে দেখে কিছুটা আশাহত হলো। ভারাক্রান্ত কণ্ঠে বলল, তুমিও যাবে আমাদের সাথে? সিরাত কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সৌজন্যমূলক হাসি দিয়ে মাথা নাড়ল। ফারিহা আর কিছু বলল না, গাড়ির পিছনে সিটে বসলো। সিরাতও পেছনে সিটে বসতে নিলে আহনাফ বলল, সামনে বসো। সিরাত আর কিছু না বলে সামনে আহনাফের পাশে বসলো। গাড়ি চলছে তার নিজ গতিতে। খুব সকাল হওয়ায় খুব একটা গাড়ি নেই রাস্তায়, তবে কমও না। সিরাত লুকিং গ্লাস দিয়ে ফারিয়ার দিকে নজর পড়তেই ভাবতে লাগলো, এসে তো প্রথমে অনেক উচ্ছ্বাসিত দেখেছিলাম ফারিয়া আপুকে, হঠাৎ এমন মন ভার করে রইল কেন? কি এমন হলো? কিছুক্ষণ বাদে এক জায়গায় এসে গাড়ি থামল। আহনাফ ইশারায় নামতে বলেও সে নেমে পড়ল। সামনে একটা বড় বাস রয়েছে। আহনাফ একজনকে গাড়ির চাবি দিয়ে দিল। ওনাকে অনেকবার দেখেছে সিরাত বাসায়। নাদিয়া বেগম যখন বের হতো তখন উনি গাড়ি চালাতো। লোকটি চাবি নিয়ে গাড়িতে বসলো, গাড়ি চালিয়ে চলে গেল। বাসের সামনেই 10 বা 12 জনের মতো মানুষ রয়েছে। ফারিহা আর আহনাফ সেদিকে এগিয়ে গেল। সিরাতও পিছু পিছু এগিয়ে আহনাফের পেছনে দাঁড়ালো। সবার কথায় মনে হচ্ছে ওরা সবাই ডাক্তার বা কেউ কেউ ডাক্তারের বউ। আহনাফ আর ফারিহা সবার সাথে কথা বলছে আর সিরাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। খানিকটা অস্বস্তি লাগছে। তখনই এক মেয়ে সিরাতের দিকে এগিয়ে এসে হাসি মুখে বলল, তুমি নিশ্চয়ই আহনাফ ভাইয়ার বউ? সিরাত আহনাফের দিকে তাকালো। আহনাফ এক পলক পিছনে ফিরে আবার সামনে ফিরে কথা বলতে থাকলো। সিরাত ম্লান হাসি দিয়ে মাথা নাড়ালো। মেয়েটি হাত বাড়িয়ে বলল, আমি সুমনা, তুমি? সিরাতও হাত বাড়িয়ে হাত মেলালো। হাসি মুখে বলল, সিরাত। সুমনা তার স্বামীর দিকে ইশারা করে পরিচয় করিয়ে দিল। তার স্বামী সৌরভ হাসি মুখে সালাম দিল। সিরাতও সালামের উত্তর দিল। সুমনা অনেকটা মিশুক, নিজ থেকে সিরাতের সাথে অনেক কথা বলছে। সিরাতের ব্যাপারটা ভালোই লাগছে। একটা সঙ্গী পেল, না হলে অনেকটা একা একাই অস্বস্তি হচ্ছিল। সুমনার সাথে কথা বলার পর থেকে আর লাগছে না। হঠাৎ নিজের নাম কারো মুখে উচ্চারিত হতে শুনে সিরাত সেদিকে তাকালো। আহনাফও সেদিকে ভ্রূ কুঁচকে তাকালো। সামনে সাদাত দাঁড়িয়ে রয়েছে, নির্মলভাবে চেয়ে আছে সিরাতের দিকে। সিরাত সাদাতকে দেখে অবাক হলো। সাদাত সিরাতের দিকে এসে বলল, তুমিও যাচ্ছ আমাদের সাথে? সিরাত মাথা নাড়ালো। সুমনা আগ্রহ নিয়ে বলল, তোমার কি দুজন পরিচিত? সাদাত বলল, হ্যাঁ, আমরা পূর্ব পরিচিত। সুমনা কিছু বলতে নিবে তখনই একজন বলল, সবাইকে বাসে উঠতে। সুমনা কিছু না বলে সিরাতের হাত ধরে টেনে বাসের দিকে গেল। এদিকে ফারিয়া আর সিরাত একসাথে বসেছে। সিরাত জানলার পাশে বসেছে। সামনের সিটে আহনাফ আর সাদাত বসেছে। হঠাৎ ফারিয়া উঠে দাঁড়ালো। সিরাত ভ্রুকুচকে ফারিয়ার দিকে তাকালো। আহনাফ জানলার পাশে বসেছে। ফারিয়া সাদাতের পাশে দাঁড়িয়ে বলল, তুমি একটু পিছনে বসবে? তুমি আর সিরাত তো পূর্ব পরিচিত। আমার আহনাফের সাথে রোগীর ব্যাপারে কিছু আলোচনা করার ছিল। সাদাতও রাজি হয়ে গেল। সাদাত সিরাতের পাশে বসতে সিরাত নিজেকে একটু গুটিয়ে বসল। অস্বস্তি কাজ করছে তার মধ্যে। ফারিয়া পাশে বসতে আহনাফ অবাক হয়ে বলল, তুই এখানে কেন আসলি? আহনাফ এত সময় মোবাইলে মনোযোগ দিয়ে কিছু একটা দেখতেছিল। ফারিয়া বসতেই কথাটি বলল। ফারিয়া বলল, ওরা আগে থেকেই পূর্ব পরিচিত, একসাথে গল্প করুক। তোর সাথে আমার একটা রোগীর ব্যাপারে কিছু আলোচনা করার ছিল। আহনাফ বিরক্তি নিয়ে বলল, এখন কেন? এটা তো পরেই বলা যেত। বাস মাত্র ছেড়েছে। সিরাত জানলার দিকে তাকিয়ে রয়েছে। জানলা বন্ধ, খুব খুলতে ইচ্ছা করছে, তাই হাত বাড়িয়ে জানলা খুলতে নিল, কিন্তু পারছে না। সাদাত তা দেখে বলল, আমি খুলে দেব? সিরাত ইতস্তত হয়ে বলল, না থাক, খোলা লাগবে না। সাদাত সিরাতের কথা শুনল না। সে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে জানলা খুলল। সিরাত বাহিরে তাকিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত। কপালের কাছ থেকে কিছু চুল বেরিয়ে পড়ছে। বাতাসে তা বারবার এলোমেলো হয়ে যাচ্ছে আর সিরাত তা ঠিক করতে ব্যস্ত। একসময় সে হাল ছেড়ে দিল, এলোমেলোই থাকতে দিল চুলগুলোকে। তারপরও মাঝে মাঝে চোখের ওপর পড়তেই বিরক্তি নিয়ে তা ঠিক করছে।
কানে গুজে রাখলেও থাকছে না, বড়ই অবাধ্য তার চুলগুলো। সিরাত পাশে তাকাতেই থমকে গেল। সাদাত তার দিকে তাকিয়েছিল। সাদাত হেসে বলল, যে উঠতে চায় তাকে উঠতে দাও, বাধা দিও না। সিরাত কিছু সময় সাদাতের দিকে তাকিয়ে থেকে বুঝতে পারল সাদাত চুলের কথা বলছে। সাদাত কথা বলেই যাচ্ছে আর সিরাত তা শুনছে। সাদাতের কথা শুনে বুঝল তারা সাজেক যাচ্ছে। সাদাত থেমে বলল, এত সময় আমি কথা বললাম, এখন তুমি বলো। সিরাত চমকে উঠল, ইতস্তত হয়ে বলল, আমি কি বলবো, আপনি বলুন, আমি শুনি। সাদাত কিছুটা আগ্রহ নিয়ে বলল, তাহলে তোমার বিয়ের ব্যাপারে বলো। আহনাফ ঘাড় ঘুরে পেছনে তাকালো। সাদাতের দিকে এক পলক তাকিয়ে আবার সামনে ফিরল। সিরাত থমকে বলল, আমাদের বিয়ে নিয়ে তেমন কোনো কিছু বলার নেই। সাদাত আর কিছু বলল না, সিরাতের দিকে তাকিয়ে রইল। কিছু একটা বোঝার চেষ্টা করছে সে সিরাতের দিকে তাকিয়ে। সিরাত জানলা দিয়ে বাইরে তাকালো। সিটে মাথা হেলিয়ে দিয়ে বাইরের প্রকৃতি দেখছে। একসময় ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙতেই সিরাত আশেপাশে তাকিয়ে দেখল বাসে কেউ নেই। দ্রুত উঠে দাঁড়ালো। পুরো বাস খালি, কেউ নেই। তখনই বাইরে দাঁড়িয়ে জানলার কাছে এসে সাদাত বলল, ভয় পেও না, সবাই বাইরে আছে, তুমিও আসো। সিরাত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। বাস থেকে নামতেই সুমনা সিরাতের কাছে এগিয়ে এসে বলল, ঘুম কেমন হলো তোমার? সিরাত ম্লান হাসল। সুমনা মুচকি বলল, তুমি ঘুমিয়ে যাওয়ার পর আহনাফ ভাইয়া সাদাত ভাইয়াকে উঠিয়ে নিজের জায়গায় বসতে বলে, আর আহনাফ ভাইয়া তোমার পাশে বসে। তোমার পুরোটা পথ আহনাফ ভাইয়া কাঁধে ঘুমিয়ে কাটিয়েছ। সিরাত অবাক হয়ে আহনাফের দিকে তাকালো। আহনাফ একজনের সাথে কথা বলছে। সিরাত সুমনার দিকে তাকালো। সুমনা তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। সিরাত লজ্জায় পড়ে গেল। সুমনা জোরে হেসে বলল, আর লজ্জা পেতে হবে না, চলো এখানেই সবাই দুপুরের খাবার খাবে। সিরাত লাজুক হেসে সুমনার সাথে গেল। একটা টেবিলে 6 জন করে বসা যায়। এক পাশে সিরাত, সুমনা, ফারিহা বসেছে। তার বিপরীত পাশে আহনাফ, সাদাত আর সৌরভ বসেছে। খিচুড়ি অর্ডার দিয়েছে। এখন সকাল আর দুপুর দুটোই একসাথে খাচ্ছে সবাই। অবশ্য বাসে হালকা খাবার খেয়েছিল সবাই। সাদাত সৌরভের ছোট ভাই, সেই হিসেবে এখানে আসা। খাবার খাওয়া শেষ করে সবাই জিপ গাড়িতে বসে রয়েছে। এবার সিরাতের পাশে ফারিহাই বসেছে। ফারিহা সিরাতকে ফোনে কিছু দেখাচ্ছে। মূলত দুইজন ফোন নিয়ে পড়ে রয়েছে। আর্মি চেক করার পর এখানকার সব গাড়ি একসাথে সাজেক যাবে। 3টায় গাড়ি ছাড়ল। গাড়ি আস্তে উপরের দিকে যাচ্ছে। একসময় মনে হলো হাত বাড়িয়ে মেঘ ছোঁয়া যাবে। নিচের দিকে তাকালে গাছগাছালির সবুজ মেলা দেখা যায়। সবাই একটা রিসোর্টে উঠেছে। পুরো রিসোর্টে বাঁশের বেড়া দেওয়া, চারপাশে বারান্দা। সবাই ফ্রেশ হতে নিজ নিজ রুমে চলে গিয়েছে। এখানে ফারিহা আর সাদাত বাদে সবাই বিবাহিত। প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য একটা করে রুম, আর সাদাত আর ফারিহার জন্য আলাদা আলাদা 2টা। সিরাত গোসল করে বের হতেই আহনাফ বলল, একা নিজের রুমের বাইরে যেও না, আমি বের হলে তারপর একসাথে যাব। সিরাত মাথা নাড়ল। আহনাফ ওয়াশরুমে চলে গেল। সিরাত সকাল থেকে খেয়াল করেছে আহনাফ সবার সাথে একটু কম কথা বলে, অনেকটাই গম্ভীর সে। সিরাত এতদিন ভাবত শুধু তার সাথেই গম্ভীর, কিন্তু আজকে বুঝল আহনাফ গম্ভীর প্রকৃতির। সিরাত বারান্দায় গেল। বারান্দায় দাঁড়িয়ে মনে হচ্ছে একটু হাত বাড়ালেই যেন মেঘ ছুঁতে পারবে সে। সূর্য অস্ত যাচ্ছে। পুরো আকাশ সূর্যাস্তের রূপ ধারণ করেছে। অসম্ভব সুন্দর সে সুন্দর দৃশ্য। নিচের দিকে তাকালে গভীর খাদ, তার মধ্যে সবুজ গাছপালা দেখা যাচ্ছে। রাতের খাবারের পর সবাই কিছু সময় আড্ডা, যে যার রুমে চলে এসেছে। সবাই ক্লান্ত। আজকে আর কেউ বের হয়নি। কালকে সকাল সকাল বের হবে, আশপাশে ঘুরবে। সিরাত রুমে ভাবতে লাগলো একবার তার চাচাতো বোন নিশিকে ফোন দিবে। সকালে নিশি ফোন দিয়েছিল, যখন শুনল তারা ট্যুরে যাবে তখন বলেছিল পৌঁছে জানাতে। সিরাত তা বেমালুম ভুলে গিয়েছিল। ফোন হাতে নিয়ে কল দিতে দেখল ফোনের ব্যালেন্স শেষ। এখন কি করবে সে? আহনাফ এত সময় বারান্দায় কারোর সাথে কথা বলতেছিল। আহনাফ রুমে আসতে সিরাত আহনাফের দিকে তাকালো। কিছু বলবে বলবে এমন ভাব তার, বলতে নিয়েও বলতে পারছে না সে। আহনাফ ভ্রু কুঁচকে সিরাতের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? আহনাফ জিজ্ঞেস করতে যেন সিরাত বলার স্বস্তি পেল। আমতামতা করে বলল, আসলে আমার ফোনে ব্যালেন্স নেই, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আহনাফ সিরাতের কাছে এসে হাত বাড়িয়ে ফোন দিল। সিরাত ফোন হাতে নিয়ে তারপর কল দিল। সিরাত কথা বলা শেষ করে খেয়াল করলো আহনাফ রুমে নেই। এত রাতে উনি কই গেলেন? ভেবে চারপাশে চোখ বুলাতে দেখল আহনাফ রুমে প্রবেশ করছে। আহনাফ আসতে ফোন এগিয়ে দিল সিরাত। আহনাফ ফোন হাতে নিয়ে বলল, নামো। সিরাত হতভম্ব হয়ে গেল। আহনাফ পুনরায় বলল, নামো, আমি ঘুমাবো। সিরাত রাগ দেখিয়ে বলল, মানে? আর আমি কোথায় ঘুমাবো? আহনাফ সিরাতের হাত ধরে টেনে তুলল। নিজের বিছানায় গিয়ে শুয়ে বলল, তুমি কোথায় ঘুমাবে তা আমি কি জানি? কথাটা শুনে সিরাত কপট রাগ দেখিয়ে বলল, আমাকে আপনি নিয়ে এসেছেন, তাই আমার কথা আপনাকে ভাবতে হবে। সারা রাত কি আমি এখন না ঘুমিয়ে কাটাবো? আহনাফ উঠে বসল। নির্বিকার কণ্ঠে বলল, তুমি সারা রাত ঘুমাবে নাকি জেগে থাকবে তা সম্পূর্ণ তোমার ইচ্ছা। আর তোমার সাথে আমি এক বিছানায় ঘুমাতে পারবো না। ভুলে যেও না, আমি এখনো তোমাকে আমার স্ত্রী হিসেবে মানি না। সিরাত কিছুটা সামনে এগিয়ে আহনাফের দিকে আঙুল তুলে চোখ রাঙিয়ে বলল, এই যে মিস্টার, আপনাকেও আমার স্বামী হিসেবে মানতে বয়ে গেছে, তাই আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না, এটা সারাদিন গান গাইতে হবে না। আর আমি শখ নিয়ে আপনার মতো বদ ক্যাকটাসের সাথে এক বিছানায় শুভ, সেদিন আর সূর্য উঠবে না।
এখন আমি সম্পূর্ণ আমার নিজ অনিচ্ছায় এখানে শুব, শুধুমাত্র কোথাও ঘুমানোর জায়গা নেই বলে। ইচ্ছা হলে একপাশে ঘুমান, না হলে নেমে যান। কথাটা বলে সিরাত আহনাফের অপর পাশে গিয়ে শুয়ে পড়ল। কাঁথা মুড়িয়ে চোখ খিচে বন্ধ করে রেখেছে। না জানি আহনাফ এখন কি বলবে। রুমে শুধু একটাই বিছানা, কোনো সোফা নেই। আহনাফ স্তব্ধ হয়ে বসে রয়েছে। সিরাতের ব্যবহার তার হজম হচ্ছে না। পাশ ফিরে সিরাতের দিকে তাকালো। সিরাত গায়ে কাঁথা জড়িয়ে গুটি সুটি মেরে শুয়ে রয়েছে। আহনাফ নেমে রুমের লাইট অফ করে শুয়ে পড়ল। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই নাস্তা সেরে বেরিয়ে পড়েছে। সাজেক ভ্যালি রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। এটি রাঙামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। চারপাশে মনোরম পাহাড়ের সারি, সাদা তুলোর মতো মেঘ, সবই মনোমুগ্ধকর, যেন মেঘগুলো পাহাড় থেকে পাহাড় উড়াউড়ি করছে। দুপুরের দিকে সবাই রিসোর্টে ফিরে আসে। পুরোটার সময় অবশ্য সিরাত আহনাফের সাথে সাথে ছিল। কিছু কিছু সময় আবার আহনাফ সিরাতের হাত ধরে হেঁটেছে। এই প্রথম আহনাফ তার হাত ধরেছিল। আহনাফের থেকে প্রথম স্পর্শ। আহনাফের হাত ধরে থাকার ব্যাপারটা সিরাতের কাছে ভালোই লেগেছে। লোক দেখানোর জন্য হলেও সিরাতের কাছে এটাই অনেক। সময়টা রাত। সবাই রিসোর্টের পেছনে একটা খোলা জায়গা রয়েছে, সেখানে সবাই চেয়ার পেতে বসে রয়েছে। আজকে সবাই খোলা আকাশের নিচে বসে বারবিকিউ সাথে নানরুটি খাবে। সবাই চেয়ারে বসে হাতে নিয়ে খাচ্ছে। আগে যারা সাজেকে ঘুরতে এসেছিল তারা তাদের আগের অভিজ্ঞতার কথা বলছে। ঘুরতে গিয়েও আমরা ভিন্ন অভিজ্ঞতা অর্জন করি। হঠাৎ খাওয়ার মধ্যে সিরাত বিষম খেল। আহনাফ উঠে সিরাতের কাছে আসতে নিলে দেখল তার আগে সাদাত সিরাতের কাছে গিয়ে পানি দিয়েছে। আহনাফ নিজ স্থানে দাঁড়িয়ে রইল। সাদাত পানির বোতল দিতে সিরাত তা হাতে নিয়ে দ্রুত খেল। সুমনা এসে সিরাতের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। ফারিহা আহনাফের দিকে তাকিয়ে বলল, তুমি দাঁড়িয়ে রয়েছ কেন? দেখেছ তো সিরাতকে, তুই বসে খাওয়া শুরু কর। ফারিহার কথা যেন আহনাফের কানে যায়নি। তার মনোযোগ তো সিরাতের দিকে। আহনাফ খাবারের প্লেট চেয়ারের উপর রেখে সিরাতের কাছে এগিয়ে গিয়ে বলল, ঠিক আছে তুমি। সিরাত মাথা নাড়ল। সাদাত সিরাতের দিকে একটা রুমাল এগিয়ে দিল। সুমনা একটু পানি ছিটিয়ে দিল সিরাতের মুখে। আহনাফ ভ্রু কুচকে সাদাতের দিকে তাকালো। সিরাত ম্লান হেসে সাদাতের হাত থেকে রুমাল নিল। আহনাফ নিজ চেয়ারে চলে আসলো। খাওয়া দাওয়ার পরে সবাই গোল করে বসে রয়েছে। উপরে খোলা তারাময় আকাশ আর সাথে নির্মল বাতাস। সবাই মিলে আড্ডা দিচ্ছে। সিরাত সবার আগে রুমে চলে আসলো। রুমে এসে বারান্দায় গিয়ে বসলো। বারান্দায় সুন্দর একটা দোলনা রয়েছে। দোলনায় বসে আকাশের দিকে তাকাতে দেখলো মিল্কি ওয়ে দেখা যাচ্ছে। সিরাত অবাক হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর হালকা শীত শীত অনুভব হতে লাগলো। সিরাত ওঠার জন্য পাশ ফিরে তাকাতেই থমকে গেল। আহনাফ এক হাত দূরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। সিরাত মনে মনে ভাবল, উনি কখন আসলেন? আহনাফ আকাশের দিকে দৃষ্টি রেখে নির্বিকার কণ্ঠে বলল, সাদাতের সাথে তোমার পরিচয় কিভাবে? সিরাত আহনাফের প্রশ্নে খানিকটা অবাক হলো। কিছুটা ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলল, সেদিন আপনি রাতে যখন আমাকে গাড়ি থেকে নামিয়ে একা বাড়ি যেতে বলেছেন, সেই দিন আমার কাছে কোনো টাকা ছিল না, তাই হাঁটছিলাম। তখনই একটা গাড়ির সাথে ধাক্কা লাগতে নিলে উনি আমাকে এসে বাঁচান। তারপর উনি বিবেকবোধ আমাকে বাড়ি নামিয়ে দিয়ে গিয়েছিলেন। পরে একদিন চাচার বাসায় দেখা হয়েছিল, তখন জানলাম উনি নিশা আপুর বন্ধু। আহনাফ কিছু বলল না। সিরাত প্রশ্নাতুর কণ্ঠে বলল, একটা প্রশ্ন করব, যদি আপনি কিছু মনে না করেন? আহনাফ কিছু বলল না। সে এখনও আকাশের দিকে তাকিয়ে রয়েছে। সিরাত খানিকটা অস্বস্তি নিয়ে বলল, মায়ের কাছে শুনলাম আপনার নাকি ফারিহা আপুর সাথে বিয়ের কথা হতেছিল। আপনি কি ফারিহা আপুকে পছন্দ করেন? আহনাফ সিরাতের দিকে তাকালো। নির্বিকার চোখে তাকিয়ে বলল, কি মনে হয় তোমার? সিরাত কিছু বলল না। সিরাতকে চুপ থাকতে দেখে আহনাফ বলল, নিজেই বুঝতে চেষ্টা করো, তাহলেই উত্তর পেয়ে যাবে। আহনাফ রুমে চলে গেল। সিরাত আহনাফের যাওয়ার পানে কিছু সময় তাকিয়ে রইল। ওই দিন থেকে আহনাফ তার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। মনে আশা হতে লাগলো, হয়তো আহনাফ তাকে মেনে নেবে, হয়তো তার ভালোবাসা স্নিগ্ধ পরশে কাছে টেনে নেবে। সিরাত দোলনায় মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। সকালে ঘুম ভাঙতে সিরাত থমকে গেল। আহনাফ তার দিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। হকচকিয়ে উঠে বসল সে। সে তো কাল রাতে দোলনায় ঘুমিয়ে পড়েছিল, তাহলে বিছানায় আসলো কিভাবে? প্রশ্নটা আনমনে করে আহনাফের দিকে তাকালো। আনমনে হেসে উঠল সে। আজকে তাদের বাড়ি ফেরার দিন। সকাল সকালই বের হবে, দ্রুত রেডি হতে হবে। বাকি সবাই রেডি হয়ে গিয়েছে কিনা কে জানে। কথাটা ভেবে সিরাতের একবার মনে হলো আহনাফকে ডাকা উচিত, কিন্তু এখন সে বিবেকে পড়ে গেল। কি বলে ডাকবে আহনাফকে? উদ্দেশ্য করে বলল কি, এই যে শুনছেন? এরপর কয়েকবার ডাকলো। আহনাফের কোনো সাড়া নেই। সিরাত এবার জোরে চেঁচিয়ে বলল, এই যে শুনছেন, সকাল হয়ে গিয়েছে, দ্রুত উঠুন। আহনাফ লাফিয়ে উঠে বসল। ঘুম ঘুম চোখ বিরক্তি নিয়ে বলল, সকাল সকাল গাধার মতো চেঁচাচ্ছ কেন? সিরাত বিছানা থেকে নেমে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আপনি যেভাবে ঘুমে বেঘর ছিলেন তাতে আর বের হওয়া লাগতো না, তাই আপনাকে জাগাতে আমার চেঁচানো লেগেছে। প্রথমে স্বাভাবিকভাবে ডেকেছিলাম, কিন্তু আপনি শুনেন নাই। কথাটা বলে সিরাত ওয়াশরুমে চলে গেল। সিরাত ওয়াশরুম থেকে বের হয়ে দরজার দিকে তাকাতে থমকে গেল। ফারিহা আহনাফকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। আহনাফ ফারিহাকে দূরে সরিয়ে সামনে তাকিয়ে সিরাতকে দেখেই কিছু বলতে নিলে
এদিকে বাস চলছে তার নিজ গন্তব্যে। ঢাকায় পৌঁছাতে আর কিছু সময় বাকি। যেখানে থেকে তারা বাসে উঠেছিল সেখানেই বাস থামবে, তারপর যে যার মতো বাড়ি চলে যাবে। আহনাফ আর সিরাত পাশাপাশি বসে রয়েছে। সিরাত জানলা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে। তার মুহূর্তে যেন থমকে রয়েছে। সবকিছু অসহ্য লাগছে তার। সকালের ঘটনার পর থেকে ভেতরটা কেমন উত্তাল হয়ে রয়েছে। এক মুহূর্তেই সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। তার সকল সুপ্ত অনুভূতিগুলো থমকে গেছে। সিরাতের মনে কালো মেঘের বাসা বেঁধেছে। সকালের কথা যতবার মনে হয় ততবারই কোথায় যেন ব্যথা অনুভূত হয়। সময়টা যেন থমকে যায় তার কাছে। বারবার মনে হয় এটা একটা স্বপ্ন। ঘুম ভাঙলেই দেখবে এমন কিছু ঘটেনি। বারবার আফসোস হচ্ছে এটা কোনো স্বপ্ন নয়। কেন তার চোখের ভ্রম নয়? সকাল থেকে আর সিরাত আহনাফের সাথে কথা বলেনি। তখন আহনাফ কিছু বলতে নিলেই সিরাত আহনাফের কথা না শুনে রুম থেকে বেরিয়ে যায়। তারপর আরও দুইবার আহনাফ সিরাতের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু সিরাত আহনাফকে কিছু বলার সুযোগ দেয়নি। সিরাতদের সিটের বিপরীত সিটে সাদাত বসে রয়েছে। একবার সিরাতের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনে তাকালো। বাস নিজ গন্তব্যে আসতেই সবাই এক এক করে বাস থেকে নেমে পড়ল। সুমনা যাওয়ার আগে সিরাতের সাথে কথা কিছু সময় বলে চলে গেল। রাত ৮টা। গাড়ির ড্রাইভার চালাচ্ছে। সামনের সিটে ফারিহা বসেছে আর পেছনের সিটে আহনাফ আর সিরাত। গাড়ি বাড়িতে এসে পৌঁছাতে সিরাত আগে নেমে বাড়ির ভিতরে চলে গেল। সিরাত সোফায় বসে ফোন চালাচ্ছে। হঠাৎ একটা মেসেজ দেখল তার মোবাইল সেদিন রাতে রিচার্জ করা হয়েছে, যেদিন তারা সাজেক গিয়েছিল। তার মানে সেদিন এত রাতে আহনাফ তার ফোনে রিচার্জ করতে বের হয়েছিল। সিরাত আহনাফকে বুঝতেই পারছে না। কালকে রাতে যখন জিজ্ঞেস করলো সে ফারিহাকে ভালোবাসে কিনা, সরাসরি কিছু বলল না। আবার আজকে সকালে এই ঘটনা। সিরাত মনে মনে ভাবল, তাহলে কি উনি সত্যিই ফারিহাকে পছন্দ করে? একটা চাপা নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ল। আহনাফ কিছু সময় পর রুমে আসতে দেখল সিরাত ঘুমিয়ে রয়েছে। তার হাতে একটা কাগজ ছিল। কাগজটার দিকে এক পলক তাকিয়ে তা গুছিয়ে রেখে দিল। আহনাফও বিছানায় শুয়ে পড়ল। সকালে নাস্তার পর নাদিয়া বেগম আর সিরাত সোফায় বসে গল্প করছে। এমন সময় কলিং বেল বাজতেই সিরাত উঠে দরজা খুলতে চলে গেল। দরজা খুলে নিশিকে দেখতে অবাক হয়ে গেল। নিশি হাসি মুখে ভিতরে ঢুকল। নাদিয়া বেগম আগে নিশিকে দেখেনি, তাই তিনি প্রশ্ন করলেন, তুমি কে মা? তোমাকে তো চিনলাম না। তখনই আহনাফ সিঁড়ি থেকে নেমে নাদিয়া বেগমের কাছে এসে বলল, ও নিশি, সিরাতের চাচাতো বোন। আমি একটা কাজে আসতে বলেছি। নাদিয়া বেগম হাসি মুখে বললেন, কেমন আছো মা? নিশি ম্লান হাসি দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? নাদিয়া বেগম মাথা নেড়ে বললেন, ভালো আছি। আহনাফ নিশিকে উদ্দেশ্য করে বলল, কাগজগুলো এনেছো? নিশি মাথা নেড়ে একটা ফাইল আহনাফের দিকে এগিয়ে দিল। আহনাফ ফাইলটা হাতে নিয়ে কাগজগুলো দেখতে লাগলো। সিরাত কিছুই বুঝতে পারছে না। নিশিকে প্রশ্ন করল, এগুলো কিসের কাগজ আপু? নিশি কিছু বলার আগে আহনাফ বলল, এগুলো তোমার সার্টিফিকেট। আজকে তোমাকে একটা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দিব। দ্রুত রেডি হয়ে নাও, আমরা এখনই বের হব। সিরাত অবাক হয়ে দাঁড়িয়ে রইল। নাদিয়া বেগম আগ্রহ নিয়ে সিরাতকে দ্রুত রেডি হতে যেতে বলল। নাদিয়া বেগম আজকে ছেলের কাজে অনেক খুশি হয়েছে, এই ভেবে যে আহনাফ তাহলে সিরাতকে মেনে নিয়েছে। নিশি যেতে নিলে নাদিয়া বেগম বাধা দিলেন, কিন্তু নিশি যেতেই হবে, তাই নাদিয়া বেগমকে কথা দিল আরেকদিন এসে অনেক সময় থাকবে, বলেই চলে গেল। আজকে সে আবার হোস্টেলে ফিরে যাবে। বাসায় যেয়ে দ্রুত রেডি হয়ে তাকে আবার বের হতে হবে, তাই দ্রুত চলে গেল সে। আহনাফ আর সিরাত গাড়িতে পাশাপাশি বসে রয়েছে। আহনাফ মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভ করছে। সিরাত আহনাফের দিকে তাকিয়ে বলল, আপনার আমার উপর এত করুণা করার দরকার নেই। আহনাফ ভ্রু কুঁচকে সিরাতের দিকে তাকালো। পুনরায় সামনে ফিরল। সিরাত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আর এমনও না যে আমি নিজে পড়ার খরচ চালাতে পারবো, তাহলে অনেক আগে আমি নিজে ভর্তি হতাম। আপনার আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। আপনি বাড়ি চলুন। আহনাফ এক সাইডে গাড়ি থামালো। সিরাত ভাবল পুনরায় হয়তো আবার তাকে মাঝ রাস্তায় নামিয়ে দেওয়া হবে। আহনাফ কিছু বলতে নিলে সিরাত তাকে থামিয়ে দিয়ে বলে, আপনার কিছু বলতে হবে না, আমি বুঝে গিয়েছি। এখন আমাকে গাড়ি থেকে নামতে হবে, তাই তো? একা একা বাড়ি ফিরতে হবে। সিরাত নামতে উদ্যত হতেই আহনাফ সিরাতের হাত ধরে চেঁচিয়ে বলল, তোমাকে আমি একবারও বলেছি নামতে? সিরাত আমতা আমতা করে বলল, না মানে আসলে। আহনাফ ধমক দিয়ে বলল, চুপ। সিরাত কেঁপে উঠল। হাতে প্রচুর ব্যথা পাচ্ছে সে। আহনাফ অনেক শক্ত করে ধরে রেখেছে হাত। সিরাত হাতের দিকে করুণ চোখে তাকিয়ে রইল। আহনাফ বুঝতে পেরে হাত ছেড়ে দিল। একবার জোরে শ্বাস নিয়ে ত্যাগ করে চোখ বন্ধ করল। চোখ খুলে শান্ত কণ্ঠে বলল, আমি তোমাকে করুণা করার জন্য এসব করছি না, তোমার উপর দায়িত্ববোধ থেকে করছি। তুমি এখন আমার দায়িত্ব। আর তোমার টাকা থাকার প্রয়োজন নেই। তোমার পড়াশোনার সব খরচ আমি চালাবো, তবে তোমাকে নিজের পায়ে দাঁড়িয়ে আমার সব টাকা ফেরত দিয়ে দিতে হবে। এমনি এমনি আমি কিছু করছি না। সিরাত অবাক হয়ে তাকিয়ে রইল। আহনাফ আর কিছু বলল না। গাড়ি চালানো শুরু করলো। কলেজে ভর্তি করার সময় আহনাফ সিরাতকে নিজের স্ত্রীর পরিচয়ে ভর্তি করেছে। যেখানে তাদের ক্লাস হবে সেটা দেখিয়ে নিয়ে আসলো। আহনাফ সিরাতকে বাসার সামনে নামিয়ে দিয়ে বলল, তুমি ভিতরে যাও, আমার একটা কাজ আছে। কথাটা বলে আহনাফ গাড়ি নিয়ে চলে গেল। গাড়িটি যতক্ষণ দেখা যায়
তত সময় সিরাত দাঁড়িয়ে রইল। গেটের ভেতর ঢুকতে তার ফারিহার সাথে দেখা। ফারিহা সিরাতকে দেখে দাঁড়িয়ে গেল। সিরাত পাশ কাটিয়ে যেতে নিলেই ফারিহা বলল, সিরাত দাঁড়াও, আমার তোমার সাথে কিছু কথা আছে। সিরাত দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে ম্লান হাসি দিয়ে ফারিহাকে বলল, জি আপু বলো। অনিচ্ছা সত্ত্বেও ফারিহার কথা শোনার জন্য দাঁড়িয়ে গেল। ফারিহা হঠাৎ সিরাতের হাত ধরে বলল, তুমি আহনাফকে প্লিজ ছেড়ে দাও সিরাত। সিরাত থমকে গেল, অবাক হয়ে বলল, এসব কি বলছো আপু, তোমার মাথা কি ঠিক আছে? ফারিহা করুণ চোখে বলল, আমি ঠিকই বলছি, তুমি আহনাফকে ছেড়ে দাও। আমি আহনাফকে অনেক ভালোবাসি, আর আহনাফও আমাকে অনেক ভালোবাসে। সেদিন দেখলেন আমি জড়িয়ে ধরেছিলাম। আমি আহনাফকে কতবার বললাম ও যেন তোমাকে আমাদের ব্যাপারে বলে, কিন্তু মামুনি কষ্ট পাবে, তাই তোমাকে কিছু বলছে না। তুমি প্লিজ ছেড়ে দাও আহনাফকে, তাহলে মামুনি কষ্ট কম পাবে। আহনাফ তোমাকে ছেড়ে দিলে উনি বেশি কষ্ট পাবেন। সিরাতের গা হাত পা অবশ হয়ে যাচ্ছে, মাথা কাজ করছে না। কি বলবে সে? চোখ দিয়ে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল। বুকের গহীনে ব্যথা অনুভূত হতে লাগলো। গলায় ব্যথা করছে, কণ্ঠ দলা পাকিয়ে আসছে। ফারিহা সিরাতকে বলল, আমি যে তোমাকে এই কথা বলেছি তুমি কাউকে বলবে না, বিশেষ করে আহনাফকে বলবে না। আমি আহনাফকে ছাড়া বাঁচব না। তুমি আহনাফকে আমার কাছে ফিরিয়ে দাও। সিরাত ছলছল চোখে তাকিয়ে রইল ফারিহার দিকে। আহনাফ রুমে ঢুকে দেখল রুম বন্ধ। ভ্রুকুচকে এলো তার। নাদিয়া বেগমের কাছে শুনে এলো সিরাত রুমে আছে। তাহলে এমন রুম অন্ধকার করে থাকার মানে কি? আহনাফ বিরক্তি নিয়ে লাইট জ্বালালো। রুমে আলোর উপস্থিতি পেতে সিরাত মাথা তুলল। আহনাফ কপালে বিরক্তির ভাঁজ নিয়ে পেছনে তাকাতেই তার কপালের ভাঁজ মিয়ে গেল। সিরাতকে দেখে বিধ্বস্ত লাগছে, চোখ তার লাল হয়ে রয়েছে। আহনাফের হাতে একটা বড় বাক্স ছিল, তার টেবিলের ওপর রেখে সিরাতকে চিন্তিত কণ্ঠে বলল, তোমার এই অবস্থা কেন? সিরাত কিছু বলছে না, করুণ চোখে তাকিয়ে রইল আহনাফের দিকে। আহনাফ সিরাতের কাছে এগিয়ে গেল। সিরাত দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে রয়েছে। আহনাফ কাছে আসতে নড়েচড়ে বসল। আহনাফ সিরাতের সামনে হাঁটু মুড়ে বসে বলল, তুমি ঠিক আছো? আহনাফের কথা শুনে সিরাতের রাগ লাগলো। ক্ষিপ্ত চোখে তাকালো আহনাফের দিকে। আহনাফ চমকে গেল, সিরাতকে তার অদ্ভুত লাগলো। সিরাত উঠে দাঁড়ালো, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। আহনাফ উঠে সিরাতের সামনে এসে দাঁড়ালো, পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলালো। তার কাছে সিরাতকে অদ্ভুত লাগছে। আহনাফ এগিয়ে গিয়ে টেবিলের বাক্সটা হাতে নিয়ে পুনরায় সিরাতের কাছে এসে বলল, এর ভেতর তোমার কলেজের সব বই রয়েছে। সিরাত নির্বিকার কণ্ঠে বলল, আপনি এসব আমার জন্য কেন করছেন? আহনাফ ভ্রু কুচকে সিরাতের দিকে তাকিয়ে বলল, সকালেই তো বললাম, আবার কেন জিজ্ঞেস করছো? সিরাত নির্বিকারভাবে বলল, শুধু দায়িত্ববোধ থেকে। কিন্তু আপনার আমার প্রতি দায়িত্ববোধ কেন থাকবে? আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেন না। আহনাফ বাক্সটা টেবিলে রেখে কপালে নির্বিকার কণ্ঠে বলল, সারা জীবন আমি তোমাকে চালাতে পারবো না, তাই পড়াশোনা শেষ করতে সাহায্য করছি, যাতে পরে চাকরি করে নিজের দায়িত্ব নিজে নিতে পারো। সিরাত কিছুটা ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলল, কেন করছেন এসব? আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি তো আর আমাকে ভালোবাসেন না। শুধু নামমাত্র এই সম্পর্কে বাধা পড়ে থাকতে হবে না আপনাকে। সারা জীবন চালাতেও হবে না আমাকে। আপনি এই সম্পর্কের বিচ্ছেদ ঘটাতে পারেন। নিজের মনের মানুষের কাছে চলে যান। আর কিছু বলতে পারল না সিরাত। কথা বলতে কষ্ট হচ্ছে, হৃদয়ে অসম্ভব ব্যথা হচ্ছে। ছলছল করছে তার চোখ। আর এক মুহূর্ত আহনাফের সামনে থাকলে নিজেকে সামলাতে পারবে না সে। আহনাফের সামনে সে চোখে পানি ফেলতে চায় না, এতে নিজে দুর্বল হয়ে পড়বে, যা সে চায় না। দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আহনাফ থমকে দাঁড়িয়ে রইল। নাদিয়া বেগম ডাকতেই সে নিচে চলে গেল। খাবার টেবিলে সবাই বসে রয়েছে, কিন্তু সিরাত আসছে না। নাদিয়া বেগম চিন্তিত হয়ে বলল, কি এমন হলো মেয়েটার? দুপুরেও খেলো না, এখনও খেতে আসছে না। আহনাফ অবাক হয়ে বলল, দুপুরে খায়নি? নাদিয়া বেগম দুই পাশে মাথা নাড়িয়ে বলল, অনেকবার জোর করেছিলাম, কিন্তু মাথা ব্যথার কথা বলে আর খায়নি। আহনাফ উঠে দাঁড়ালো। ফারিহা অবাক হয়ে বলল, এ কি, তুই উঠে দাঁড়ালি কেন? আহনাফ ফারিহার কথার কোনো গুরুত্ব না দিয়ে নাদিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, আমি সিরাতকে ডেকে নিয়ে আসছি। কথাটা বলে আহনাফ উপরে চলে গেল। নাদিয়া বেগম হেসে বলল, তোমরা খাওয়া শুরু করো। ফারিহা ক্ষিপ্ত হয়ে বসে রইল। নাদিয়া বেগম ফারিহাকে বসে থাকতে দেখে বলল, তুই আবার বসে আছিস কেন? খাওয়া শুরু কর। ফারিহা হেসে বলল, ওরা আসুক, তারপর একসাথে খাওয়া শুরু করব। আহনাফ রুমে এসে দেখলো সিরাত রুমে নেই। বারান্দায় গিয়ে দেখলো সিরাত বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। আহনাফ গিয়ে সিরাতের পাশে তাকালো। সিরাত আনমনে বাইরে তাকিয়ে রয়েছে। আহনাফ নির্বিকার কণ্ঠে বলল, সিরাত। সিরাত থমকে গেল, পাশ ফিরে তাকালো আহনাফের দিকে। এই প্রথম আহনাফ তার নাম ধরে ডেকেছে। সিরাত অবাক হয়ে তাকিয়ে রইল আহনাফের দিকে। পুনরায় নির্বিকার কণ্ঠে বলল, খেতে চলো। সিরাত সামনের দিকে তাকিয়ে বলল, আমি খাবো না। আহনাফ সিরাতের হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল। সিরাত কেঁপে উঠল। হাত ছাড়াতে নিতেই আহনাফ ধমক দিয়ে বলল, স্থির থাকো। সিরাত স্থির হয়ে দাঁড়ালো। আহনাফ নির্বিকার কণ্ঠে বলল, খেতে চলো। সিরাতকে কিছু বলতে না দিয়েই হাত টেনে নিয়ে আসলো। সিরাত আর বাধা দিল না। আহনাফ সিরাতকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে, হাত ধরে রেখেছে। ফারিহা সেদিকে তাকিয়ে হাতের চামচ শক্ত করে ধরল। রাগ নিয়ে তাকিয়ে আছে সে। আহনাফ বসে সিরাতকে ইশারায় নিজের পাশে বসতে বলল, কিন্তু সেখানে বসল না। সে ঘুরে গিয়ে
নাদিয়া বেগমের পাশে বসলো। আহনাফ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ। সিরাত এখনও রুমে আসেনি। আহনাফ সোফায় বসে ল্যাপটপে কিছু করছে। রাত অনেক হয়েছে, সিরাত এখনও আসছে না দেখে আহনাফ ভাবলো নিচে যাবে, কিন্তু তখনই সিরাত রুমে আসলো। সিরাত আসতে আহনাফ বলল, আমার কিছু কাজ আছে, সোফায় বসে কাজ করব। তুমি বিছানায় শুয়ে পড়ো। সিরাত এক পলক আহনাফের দিকে তাকিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আহনাফ পুনরায় ল্যাপটপের দিকে তাকালো। সকালে ঘুম ভাঙতে দেখল আহনাফ নিচে বসে বিছানায় মাথা দিয়ে শুয়ে রয়েছে। সিরাত চমকে উঠে বসল। সিরাতের হাত আহনাফের হাতের মুঠোয় ছিল। সিরাত উঠে বসাতেই আহনাফ জেগে গেল। সিরাতের হাত ছেড়ে মাথা তুলে বসল। সিরাত চোখ ছোট ছোট করে বলল, আপনি এভাবে ঘুমাচ্ছিলেন কেন? আহনাফ কিছু বলল না, উঠে ওয়াশরুমে চলে গেল। সিরাত আহনাফের যাওয়ার দিকে বিরক্ত হয়ে তাকিয়ে রইল। নাস্তা শেষে আহনাফ বলল, দ্রুত খাওয়া শেষ করো, তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আমি হসপিটালে যাব। ফারিহা আগ্রহ নিয়ে বলল, তাহলে আমিও খাওয়া শেষ করি, সিরাতকে নামিয়ে দিয়ে আমরা চলে যাব। আহনাফ বাধা দিয়ে বলল, তুই একা যা, আমি আর আগে বের হব। তুই নিশ্চিন্তে খাওয়া শেষ করে পরে যা। সিরাত অবাক হয়ে আহনাফের দিকে তাকিয়ে রইল। আজকে হঠাৎ ফারিহাকে মানা করলো কেন সে? এই কয়দিন তো একসাথে গিয়েছিল তারা। আহনাফ বিরক্তি নিয়ে বলল, দ্রুত চলো। সিরাত উঠে দাঁড়িয়ে আহনাফের পিছু পিছু চলে গেল। ফারিহা অপমানিত বোধ করে আরও রেগে গেল। সিরাত গাড়িতে উঠতে আহনাফ বলল, রাস্তা চিনে রাখো, প্রতিদিন আমি তোমাকে দিয়ে যেতে পারবো না। সিরাত বিরক্তি নিয়ে অন্যদিকে ফিরে বলল, আপনাকে প্রতিদিন কেউ দিয়ে যেতে বলেওনি। আহনাফ অবাক হয়ে বলল, তুমি এমন ব্যবহার কেন করছো কালকে থেকে? সিরাত আহনাফের দিকে এক পলক তাকিয়ে বলল, কিছু না। আহনাফ আর কিছু বলল না। গাড়ি চালানো শুরু করলো। পুরো গাড়িতেই কেউ কারোর সাথে কথা বলেনি। আহনাফ সিরাতকে নামিয়ে দিয়ে চলে যায়। এদিকে কলেজে আজকে তেমন কোনো ক্লাস হয়নি। পুরো ক্লাসে সবার পরিচয় পর্ব চলছে। সিরাত হেঁটে যাচ্ছে বাড়ির দিকে। মাঝপথে থেমে ভাবলেও হেঁটে যাওয়া যাবে না। যে রোদের তাপ, রিকশায় যেতে হবে। রোদের উত্তাপে অতিষ্ঠ চারদিকে। সিরাত থেমে রিকশা খুঁজতে লাগলো। আজকে সকালে নাদিয়া বেগম তার হাতে টাকা দিয়েছে, তা না হলে তাকে হেঁটে যেতে হতো। হঠাৎ কারো কণ্ঠে পাশ ফিরে তাকালো সিরাত। সাদাত হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। সিরাত সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আপনি এখানে? এখান থেকে যাচ্ছিলাম, দেখলাম তুমি দাঁড়িয়ে রয়েছ, এমন সময় এখানে কি করছো? সিরাত হাসি মুখে বলল, এই কলেজ শেষে বাসায় যাচ্ছিলাম। সাদাত হেসে বলল, আমাদের প্রথম দেখার কথা মনে আছে? কফি খাওয়ানোর কথা ছিল, চলো আজকে কোথাও বসে কফি খাই। সিরাত অস্বস্তিতে পড়ে গেল। এখন কি বলবে সে? সিরাতের অস্বস্তি দেখে সাদাত বলল, আমরা শুধু এক জায়গায় বসে কফি খেয়ে চলে যাব, কিছু সময়ের ব্যাপার, আর কোনোদিন কিচ্ছু বলবো না। সিরাত ভাবল, নাদিয়া বেগম তাকে যে টাকা দিয়েছে তাতে কফি টাকা হয়ে যাবে, আর সাদাত সেই দিন তার জীবন বাঁচিয়েছে, এইটুকু করাই যায় ভেবে সিরাত রাজি হয়ে গেল। সিরাতের বিপরীতে বসে রয়েছে সাদাত। কফি অর্ডার দিয়ে বসে রয়েছে তারা। কলেজের কাছে একটা কফি শপে এসেছে তারা। সিরাতের অন্যদিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ সাদাত বলল, আনাফের সাথে তুমি ভালো নেই তাই না? সিরাত অবাক হয়ে তাকালো সাদাতের দিকে। সাদাতের কথাটা মস্তিষ্কে পুনরাবৃত্তি করতেই রাগী চোখে তাকালো সাদাতের দিকে। শক্ত গলায় বলল, উনি আপনার বড়, এভাবে নাম ধরে কেন বলছেন? সাদাত কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে বলল, আহনাফ যেমন ধরনের মানুষ তাকে নাম ধরে ডাকছি এটাই বেশি, এর বেশি সম্মান দেওয়া যায় না। সিরাত বিরক্তি নিয়ে তাকিয়ে রইল। মনে চাচ্ছে এখনই এখান থেকে চলে যেতে, কিন্তু ভদ্রতার জন্য বসে রইল। সাদাত নির্বিকার কণ্ঠে বলল, সেদিন আমি দেখেছি ফারিহা কিভাবে আনাফকে জড়িয়ে ধরেছিল, আর তুমি কিছু না বলে বেরিয়ে গেলে। সিরাত লজ্জায় মাথা নিচু করে রইল। কি বলবে এখন সে? কিছুই বলার নেই তার। চুপ করে বসে রইল সে। সিরাতের হাত টেবিলের উপরে ছিল। সাদাত সিরাতের হাত ধরল। সিরাত অস্বস্তি নিয়ে সাদাতের দিকে তাকালো। হাত ছাড়াতে নিতে সাদাত বলল, সিরাত, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। সিরাত চমকে তাকালো সাদাতের দিকে। ঘৃণিত কণ্ঠে বলল, আমার হাত ছাড়ুন। সাদাত সিরাতের হাত ছেড়ে দিল। সাদাত পুনরায় বলল, প্রথম দেখাই তোমাকে ভালোবেসে ফেলি, তখন আমি জানতাম না তুমি বিবাহিত। পরে যখন নিশির কাছে জানতে পারি তুমি বিবাহিত, তখন তোমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সেদিনের ঘটনার পর বুঝতে পারলাম তুমি ভালো নেই এই সম্পর্কে। তাই সাদাতকে আর কিছু বলতে না দিয়ে সিরাত ক্ষিপ্ত কণ্ঠে বলল, তাই ভাবলাম এই সুযোগ কাজে লাগাই, তাই তো? সাদাত ব্যস্ত হয়ে বলল, সিরাত, তুমি ভুল বুঝছো আমাকে, শান্ত হয়ে শোনো আমার কথাটা। সিরাত উঠে দাঁড়ালো। টেবিলের ওপর টাকা রেখে বলল, আপনার কথা শোনার ধৈর্য বা ইচ্ছা কোনোটাই আমার নেই, কফিটা খেয়ে চলে যাবেন, আর কোনোদিন আমার সামনে আসবেন না। বলেই সিরাত চলে আসলো। বের হওয়ার সময় কারোর সাথে ধাক্কা লাগতে ক্ষিপ্ত কণ্ঠে বলল, দেখে চলতে পারেন না? কথাটা বলে সামনে তাকাতে সিরাত থমকে গেল। আহনাফ তার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে রয়েছে। আহনাফ বিরক্তি হয়ে বলল, তুমি এখন এখানে কি করছো? সিরাত কিছু বলতে যাবে তার আগে সাদাত পেছন থেকে এসে বলল, কফির জন্য ধন্যবাদ, আর আমি সত্যিই তোমাকে পছন্দ করি। কথাটা বলে সাদাত আহনাফের দিকে তাকালো। আহনাফ হাত মুঠো করে রাগান্বিত চোখে তাকিয়ে আছে সাদাতের দিকে। আহনাফ সাদাতের দিকে এগোতে নিলে সাদাত চলে যায় সেখান থেকে। আহনাফ রাগ মিশ্রিত চোখে সিরাতের দিকে তাকালো। সিরাত কি বলবে ভেবে পাচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে রইল। আহনাফ শক্ত কণ্ঠে বলল, ও তোমাকে পছন্দ করে মানে? সিরাত নির্বিকার কণ্ঠে বলল,
মানে 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 কেন করছেন, বুঝেন নাই আপনি? তাহলে আমি আবার বলছি উনি আমাকে পছন্দ করে। আহনাফ সিরাতকে অনেক শক্ত করে গাড়ির দিকে টেনে নিয়ে গেল। গাড়ির দরজা খুলতেই দাঁতে দাঁত চেপে বলল, গাড়িতে ওঠো। সিরাত কিছু বলতে নিতেই আহনাফ বাধা দিয়ে চেঁচিয়ে বলল, দ্রুত গাড়িতে ওঠো। সিরাত কেঁপে উঠল, আর কথা বাড়ালো না। দ্রুত উঠে বসলো গাড়িতে। আহনাফ উঠে কাউকে কল করে বলল সে আসতে পারবে না, পরে ভিডিও কনফারেন্সে মিটিং করে নেবে। পুরো গাড়িতে কেউ কারোর সাথে কথা বলেনি। নিশির ফোন থেকেই না বলেই সিরাতের নাম্বার নেয় সাদাত। সেদিন রাতে সিরাতকে সাদাতই ফোন দিয়েছিল। নিশির কণ্ঠ শুনে আর কোনো কথা বলেনি। পরদিন যখন শুনল সিরাত বিবাহিত, তারপর নিজের ফোন থেকে সিরাতের নাম্বার ডিলিট করে দেয় সাদাত। আহনাফ সিরাতের হাত টেনে নিয়ে রুমে ঢুকল। ড্রয়িং রুমে কেউ ছিল না, তাই কোনো ঝামেলা হয়নি। হাত ছাড়তেই হাফ ছেড়ে বাঁচল সিরাত। হাত জ্বলে যাচ্ছে তার, হাত ধরে দাঁড়িয়ে রইল। আহনাফ তিক্ত কণ্ঠে বলল, তোমাকে আমি পড়তে পাঠিয়েছিলাম, কারোর সাথে কফি শপে বসে কথা বলতে না। সিরাত চুপ করেই রইল। সিরাতের নীরবতা আহনাফকে আরো রাগিয়ে তুলছে। আহনাফ রাগ সংযত রেখে দাঁতে দাঁত চেপে বলল, ওই ছেলের সাথে এত কিসের কথা তোমার? আর কোনোদিনও জানি ওই ছেলের সাথে আমি তোমাকে না দেখি। সিরাত বিরক্তি হয়ে বলল, আমি যার সাথে কথা বলি তাতে আপনার কি? আমি ওনার সাথে কথা বলবো, আরো বেশি করে বলবো। আহনাফ সিরাতের বাহু শক্ত করে চেপে ধরল। সিরাত ব্যথায় চোখ মুখ খিচে রইল। আহনাফ চোখ রাঙিয়ে বলল, সেই সুযোগে আমি তোমাকে দেব না। তুমি আমার সাথেই কলেজে যাবে আর আমার সাথেই ফিরে আসবে। সিরাত ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমি ওনার সাথে কথা বলি আর না বলি তাতে আপনার কি? আপনার সমস্যাটাই বা কি আমি বুঝি না। আহনাফ শক্ত কণ্ঠে বলল, আমার অনেক সমস্যা আছে, তা তোমার না জানলেও চলবে। আর বড় কথা হলো ওই ছেলে তোমাকে পছন্দ করে, এটা জানার পরও কেন ওর সাথে কথা বলবে? সিরাত ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমাকে পছন্দ করলে তাতে আপনার কি? আপনার তো তাতে কোনো সমস্যা থাকার কথা না। আর আমি যদি ওনার সাথে কথা বলি তাহলে আপনার আরও সুবিধা হবে। এই কারণ দেখিয়ে আমাকে ছেড়ে দিবেন। আহনাফ অবাক হয়ে গেল, মলিন কণ্ঠে বলল, তোমার কি হয়েছে? কালকে থেকে ছেড়ে দেওয়ার কথা কেন বলছো তুমি? আমি কি তোমাকে এখন পর্যন্ত একবারও বলেছি তোমাকে ছেড়ে দিব? সিরাত বিরক্তি নিয়ে বলল, ভয় নেই, আমি মাকে আপনার বিরুদ্ধে কিছু বলবো না। আমি আপনাকে ছেড়ে দূরে সরে যাব, তাতে মা আপনার কারণে কষ্ট পাবে না। আর আপনিও আপনার ভালোবাসা ফারিহা আপুকে বিয়ে করতে আর কোনো বাধা থাকবে না। আহনাফ চমকে বলল, এসব তুমি কি বলছো? আমি কখন বললাম আমি ফারিহাকে ভালোবাসি? সিরাত বিরক্তি নিয়ে আহনাফকে ধাক্কা দিল। আচমকা ধাক্কা দেওয়াতে আহনাফ দূরে সরে আসলো। সিরাতের বাহু থেকেও হাত সরে গেল। সিরাত বিরক্ত কণ্ঠে বলল, সেদিন যখন আপনাকে জিজ্ঞেস করলাম তখন তো আপনি একবার না বলেন নাই। হ্যাঁও তো বলিনি। এক মিনিট। আহনাফ একটু থেমে বলল, কালকে তোমার ফারিহার সাথে কি কথা হয়েছে? কোনো কথা হয়নি বলে সিরাত চলে যেতে নিলে আহনাফ সিরাতের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি জানি কালকে তোমাকে নামিয়ে দেওয়ার পর তোমার ফারিহার সাথে কথা হয়েছে। আমি আজকে সকালে দারোয়ানকে জিজ্ঞেস করেছিলাম। এখন বলো ফারিহা তোমাকে কি বলেছে? সিরাত চুপ করে রইল। আহনাফ প্রশ্নাতুর কণ্ঠে, ফারিহা তোমাকে এমন কথা বলেনি তো আমি ওকে ভালোবাসি? সিরাত এক পলক আহনাফের দিকে তাকিয়ে বলল, মিথ্যা তো আর বলেনি। আহনাফ ভ্রু কুঁচকে বলল, আসলেই তুমি গাধা। তোমার আমাকে দেখে কোন দিক থেকে মনে হয় আমি ফারিহাকে ভালোবাসি? ফারিহা বলল, আর তুমি বোকার মতো বিশ্বাস করে দূরে চলে যাচ্ছ? সিরাত অবাক হয়ে তাকিয়ে বলল, আপনি ফারিহা আপুকে ভালোবাসেন না? আহনাফ নির্বিকার কণ্ঠে বলল, না। আর আমি ফারিহাকে বলেছিলাম আমি ওকে বিয়ে করতে পারবো না। তারপর তো ফারিহা ফুপিকে মানা করে দেয় আমাদের বিয়ের ব্যাপারে। সিরাত অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তাহলে ফারিহা তাকে মিথ্যা বলল? কিন্তু কেন? আহনাফ সিরাতের কাছে এগিয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলল, কালকে থেকে আমি বাদে বাইরে কোথাও 1 মিনিটের জন্য থাকা তোমার জন্য বন্ধ। কথাটা বলে আহনাফ ওয়াশরুমে চলে গেল। নিজের বোকামির কথা ভেবে নিজের উপর রাগ লাগছে সিরাতের, কিন্তু ফারিহা এমন কেন করলো তা বুঝতে পারল না সিরাত। সবেমাত্র নিজের কেবিনে এসে বসলো আহনাফ। চেয়ারে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করলো। আজকে অনেক প্রেশার গেছে কাজের। হঠাৎ ফারিহা এসে চেঁচিয়ে বলল, তুই আমার নাম বদলির লিস্টে দিচ্ছিস কোন সাহসে? আহনাফ চোখ মেলে তাকালো, মাথা সোজা করে বসে রইল যেন ফারিহা কিছু বলেনি। হাতে একটা ফাইল নিয়ে দেখতে লাগলো। ফারিহা পুনরায় চেঁচিয়ে বলল, তুই সিরাতের মতো মেয়ের জন্য আমাকে ফিরিয়ে দিচ্ছিস? আহনাফ রাগী চোখে ফারিহার দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, সিরাত কেমন মেয়ে সে কথা বলার যোগ্যতা তোর নেই। সিরাতকে নিয়ে কিছু না বলাই তোর জন্য ভালো, না হলে চাকরিটাও থাকবে না তোর। ফারিহা কিছুটা নরম সুরে বলল, আহনাফ আমি তোকে ভালোবাসি। আহনাফ তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, ভালোবাসিস? তুই ভালোবাসতে জানিস? তুই যে শুধু টাকার জন্য আমাকে বিয়ে করতে চাস সেটা আমি খুব ভালো করে জানি। আর ফুপি যে পরিকল্পনা করে তোকে সিরাতকে ভুল বোঝাতে বলেছে তা সব শুনেছিলাম আমি। বিয়ে ভাঙার জন্য তো তুই আমার কাছ থেকে টাকা নিয়েছিস। আমি তোকে এখনও টাকা দিচ্ছি, তবে তুই এখন থেকে চলে যাবি। আমার আর সিরাতের সম্পর্ক ভাঙার চেষ্টা করিস না, ফল ভালো হবে না। ফারিহা আশেপাশে খেয়াল করে দেখলো কেবিনে আশপাশের মানুষ জড়ো হয়ে গিয়েছে। সবাই ফারিহাকে খারাপ বলছে। অপমানিত হয়ে ফারিহা আর কিছু বলল না, চলে গেল।
এদিকে সিরাত কলেজ থেকে বেরিয়ে দেখলো আহনাফ গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, কালো প্যান্ট আর সাদা শার্ট পরা। দেখে মনে হচ্ছে সাদা শার্টটা শুধুই তার জন্য তৈরি, এমনভাবে গায়ে ফুটে উঠেছে। সিরাত গাড়ির কাছে না গিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করলো। আহনাফ ভ্রুকুচকে তাকিয়ে রইল। হাতে টান লাগাতে দাঁড়িয়ে গেল সিরাত। পেছনে না ফিরেই বুঝতে পারল আহনাফ হাত ধরেছে। সিরাত পেছনে ফিরে কিছু বলার আগেই আহনাফ হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসতে বলল। সিরাত উঠতে নিবে তখনই কারো কণ্ঠ শুনে থেমে গেল। সাদাত এসে সিরাতের পাশে দাঁড়িয়ে বলল, সিরাত, এই লোকের সাথে তোমাকে যেতে হবে না, চলো আমি তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসি। আহনাফ বিরক্তি নিয়ে তাকালো সাদাতের দিকে। সিরাত গাড়িতে উঠে বসলো। আহনাফ অবাক হয়ে তাকালো সিরাতের দিকে। সাদাত ভারাক্রান্ত কণ্ঠে বলল, সিরাত। সিরাত সাদাতের দিকে তাকিয়ে ম্লান হাসি দিয়ে বলল, আমি আমার স্বামীর সাথে অনেক ভালো আছি। আপনি আমার স্বামীকে ভুল বুঝে তাকে অপমান আর করবেন না, আর আমার সাথেও কোনোদিন কথা বলার চেষ্টা করবেন না। আহনাফ আরও অবাক হলো। সিরাত আহনাফের দিকে তাকিয়ে বলল, দ্রুত গাড়িতে উঠুন। আহনাফ আনমনে হ্যাঁ বলল। সিরাতের কথা আবার পুনরায় মস্তিষ্কে আওড়াতেই আহনাফ বুঝে গাড়িতে গিয়ে বসল। সাদাতের চোখের পলকে গাড়ি চালিয়ে চলে গেল আহনাফ। সাদাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নিজে নিজে বলল, তোমাকে ভালোবেসে আমি ভুল করিনি, আমার ভালোবাসা ভুল না, শুধু একটাই আফসোস, তোমার জীবনে আমি আগে কেন আসলাম না। সাদাত আনমনে চাপা দীর্ঘশ্বাস ফেলল। ম্লান হাসি দিয়ে নিজের গাড়িতে গিয়ে বসল। পুনরায় নিজেকে বলল, তোমার কথা আমি রাখবো সিরাত, এই প্রথম তুমি আমার কাছে কিছু চেয়েছ, তোমার কথাই থাকবে। আমি আর কোনোদিন তোমার সাথে কথা বলার চেষ্টা করব না। গাড়ি চালিয়ে চলে গেল সাদাত সেখান থেকে। এদিকে সিরাত জানলা দিয়ে বাহির দেখছে। আহনাফ একটু পরপর লুকিং গ্লাসে তাকিয়ে সিরাতকে দেখছে, যা সিরাতের চোখ এড়ায়নি। সিরাত বিরক্তি নিয়ে বলল, এভাবে বারবার কেন তাকাচ্ছেন? আহনাফ সামনের দিকে তাকিয়ে গাড়ি চালানো অব্যাহত রেখে বলল, আমার বউকে আমি দেখছি, তাতে তোমার কি সমস্যা? সিরাত থমকে গেল। এই প্রথম আহনাফ তাকে নিজের বউ বলে সম্বোধন করল। নিজেকে সামলে বলল, যাকে ভালোবাসেন না তাকে নিজের বউ কেন বলছেন? করুণা করে নিজের অনিচ্ছায় নিজের বউ বলতে হবে না। আহনাফ গাড়ি থামিয়ে তাকালো সিরাতের দিকে। সিরাত তার তাকানো বুঝতে পারছে না, যে তাকানোতে আবেগ আছে। আহনাফ শান্ত কণ্ঠে বলল, মুখেই কেন বলতে হবে ভালোবাসি? অনুভব করতে পারো না? মুখে বলে ভালোবাসা হয়ে যায়, ভালোবাসা অনুভব করে নিতে হয়। সিরাত স্তব্ধ হয়ে গেল আহনাফের কথায়। নিজের কানকে তার বিশ্বাস হচ্ছে না। আহনাফ মুচকি হেসে বলল, শুধু ডায়েরির পাতায় লিখলেই হয় না ভালোবাসি, বলার সাহস আর যাকে ভালোবাসা তার ভালোবাসা অনুভব করার যোগ্যতাও রাখতে হয়। সিরাত চমকে উঠল। আহনাফ কিভাবে জানলো সে ডায়েরির পাতায় তাকে ভালোবেসে কথাটা লিখেছিল? আহনাফ তাহলে তার ডায়েরি পড়েছে? সিরাত লজ্জায় অন্যদিকে তাকালো। কেন তার লজ্জা লাগছে সে বুঝতে পারছে না। আহনাফ সিরাতের অবস্থা দেখে হেসে গাড়ি চালানো শুরু করলো। এদিকে ফারিহা ব্যাগ গোছাচ্ছে। তা দেখে তার মা রোকেয়া বেগম এসে বলল, তুই ব্যাগ গোছাচ্ছিস কেন, কোথাও যাবি? ফারিহা রাগান্বিত চোখে তাকালো তার মায়ের দিকে, ক্ষোভ নিয়ে বলল, আহনাফ আমার বদলি করিয়েছে, কালকে রংপুরে জয়েনিং। রোকেয়া বেগম অবাক হয়ে বলল, কিন্তু আহনাফ এমন কেন করলো? আহনাফ আমাদের সব প্ল্যান শুনে ফেলেছিল। আমি তোমাকে আগেই বলেছিলাম মা, আহনাফ ওই মেয়েকে ভালোবাসে, এই মেয়েকে আহনাফ ওর থেকে দূরে সরাতে দিবে না, এই প্ল্যান কাজে দিবে না, আগে বলেছিলাম, দেখলে তো? আহনাফও গেল আর সম্পত্তিও গেল। রোকেয়া বেগমের আফসোস হচ্ছে। মেয়ের কথা তার শোনা উচিত ছিল, আরও চিন্তাভাবনা করে কাজ করা উচিত ছিল। আহনাফ আর সিরাতকে বাসায় ঢুকতে দেখে নাদিয়া বেগম বলল, আহনাফ তোর সাথে আমার কথা আছে। আহনাফ দাঁড়িয়ে গেল, সাথে সিরাতও। নাদিয়া বেগম গম্ভীর কণ্ঠে বললেন, আমি বিকেলে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, তুমি এবার না করতে পারবে না। কেউ জানে না তোমাদের বিয়ের কথা, তাই তোমাদের বিয়ে উপলক্ষে আমি অনুষ্ঠানের আয়োজন করেছি। আহনাফ আশ্বস্ত করে বলল, আমার কোনো আপত্তি নেই। নাদিয়া বেগম আনন্দিত হয়ে সিরাতকে বলল, আমার সাথে আসো, পার্লার থেকে মেয়ে এসেছে তোমাকে সাজানোর জন্য, তাড়াতাড়ি প্রস্তুত হতে হবে, বেশি সময় বাকি নেই। সিরাত এক পলক আহনাফের দিকে তাকিয়ে নাদিয়া বেগমের সাথে চলে গেল। সিরাত কিছু জিনিসপত্র নিতে রুমে আসলো। নাদিয়া বেগমের রুমেই সাজবে। রুমে এসে দেখলো আহনাফ নেই। বিছানায় তাকিয়ে দেখলো আহনাফের ফোনের স্ক্রিনে তার ছবি। সিরাত অবাক হয়ে ফোন হাতে তুলে নিল। দেখে বুঝলো এটা সাজেকে বসে তোলা। আহনাফ তার ছবি কখন তুলল? তখনই আহনাফ ওয়াশরুম থেকে বের হলো। সিরাত আহনাফকে দেখে বলল, আপনি আমার ছবি কখন তুললেন? আহনাফ বিছানায় বসে বলল, কেন, ভালো হয়নি? সিরাত বিরক্ত হয়ে বলল, আমি তা বলিনি, আপনাকে তো দেখলাম না আমার ছবি তুলতে, কখন তুললেন? আহনাফ মুচকি হেসে বলল, এমন অনেক ছবি আছে, সবই তোমার অজান্তে তোলা। সিরাত অবাক হয়ে তাকালো আহনাফের দিকে। নাদিয়া বেগম ডাকতেই আর দাঁড়ালো না, চলে গেল। সিরাতের পরনে লাল লেহেঙ্গা, ম্যাচিং করা গহনা আর হালকা মেকআপ, আর আহনাফ কালো পাঞ্জাবি পরা। সবাই তাদেরকে ঘিরে রয়েছে। সবাই আস্তে আস্তে তাদেরকে শুভ কামনা জানালো। সিরাত ম্লান হেসে বলল, শুভ কামনার থেকে অন্যের স্বামীর দিকে নজর না দিলে ভালো হবে। ফারিহা অপমানিত হয়ে চলে গেল। সিরাতের চাচা চাচি আসতেই সিরাত এগিয়ে তাদের কাছে গেল। নিশিও সাথে এসেছে। নিশিকে সিরাত জড়িয়ে তুলল। সিরাত তার চাচাকে বলল, কেমন আছো চাচা? নিশি হেসে বলল, তোকে দেখে অনেক ভালো আছি, আমার মেয়ে সুখে আছে, আমি ভালো না থেকে পারি? সিরাত ছলো ছলো চোখে তাকালো। এই লোকটা তাকে
আসলে নিজের মতো ভালোবাসে। জানলার কাছে দাঁড়িয়ে আছে সিরাত। চাঁদের আলোতে রুম আলোকিত। নিজের পাশে কারো উপস্থিতি বুঝতে পেরে সিরাত পাশে তাকালো। আহনাফ দাঁড়িয়ে আছে তার পাশে। আহনাফ সিরাতের হাত ধরে বলল, আমার ভালোবাসা স্নিগ্ধ পরশে তোমাকে অনুভব করতে চাই। তোমাকে কতটা ভালোবাসি সেই সুযোগ দিবে আমাকে? সিরাত উপর নিচ মাথা নাড়িয়ে আহনাফকে জড়িয়ে ধরল। বুকে মুখ গুজে বলল, আমি আপনাকে ভালোবাসি। কণ্ঠে তার লাজুকতা, ঠোঁটে লাজুক হাসি, যা অনুভব করে মুচকি হাসল আহনাফ। আহনাফ সিরাতকে নিজের বুক থেকে তুলে বলল, আমিও তোমাকে ভালোবাসি সিরাত।